বিয়ের কথাবার্তা হবে। কিন্তু এতদিন অপেক্ষা করতে পারছে না টিয়া। টিয়া ঢাকা শহরের মেয়ে, খুব টাইট ফিট জামা পরিধান করে টিয়া, যা শুভ্রের ভীষণ অপছন্দ। টিয়া চট্টগ্রাম আসার পর থেকে টপস জিন্স পরা বাদ দিলেও সালোয়ার কামিজের সাথে ওড়না রাখে না গায়ে, এতেই শুভ্রের রাগ হয়। কিন্তু সে কিছুই প্রকাশ করে না, শুধু কয়েকবার বলেছে যেন ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়, বাসায় বড়রা আছে। টিয়া কখনোই শুভ্রের এই কথায় পাত্তা দেয়নি, তাই শুভ্রও নিজের মতোই থাকে। টিয়াকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয় না তেমন। ছোঁয়া গোসল সেরে একটা কালো টি শার্ট আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল মুছাই ব্যস্ত। শুভ্রকে খেয়াল করেনি ছোঁয়া, গুনগুন করে গানও ধরেছে চুল মুছতে মুছতে। ছোঁয়াকে আর কোনো শব্দ উচ্চারণ করতে না দিয়ে শুভ্র ছোঁয়ার পেছনে এসে বলে কথাটি। ছোঁয়া চমকে যায় হঠাৎ শুভ্রের কণ্ঠ শুনে। দ্রুত চুল মোছার টাওয়ালটা দিয়ে নিজেকে ঢেকে নেয় ছোঁয়া কোনো মতে। এই কয়দিনে দুজন একবারও মুখোমুখি হয়নি, শুভ্রও তেমন রুম থেকে বের হয়নি। আয়নায় নিজের পেছনে শুভ্রকে দেখে চোখজোড়া জলে ভিজে উঠেছে ছোঁয়ার। কান্নাটা গলায় আটকে দিয়ে নিজেকে কন্ট্রোল করে ছোঁয়া বলে ওঠে, শুভ্র ভাই আপনি এখানে? কেউ তো আর আমায় দেখতে যাবে না, তাই আমি আসলাম। আমার তো আর কারো মতো এত জেদ নেই। জেদ না থাকলে অ্যাক্সিডেন্টটা কেন হলো? তা তো হওয়ার ছিল, তাই হয়েছে। জানা আছে আমার। আচ্ছা এবার নিচের রুমে যান, আমি চেঞ্জ করব। তো কর, আমি কি জড়িয়ে ধরে রেখেছি তোকে? টিয়া আপু তুমি? ছোঁয়া কথাটা বলতেই পিছু ফিরে তাকায় শুভ্র। শুভ্র দেখে ওর পিছনে কেউ নেই। ছোঁয়া যে ওকে বোকা বানিয়েছে এটা বুঝতে পেরে বেশ রেগে যায় শুভ্র। রাগী চক্ষুতে ছোঁয়ার দিকে এগিয়ে যায় শুভ্র। একটা শুকনো ঢোক গিলে ছোঁয়া বলে, নিচের পায়ে নিচেই কুড়াল মারলি তুই ছোঁয়া। শুভ্র ভাই প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না এমন। ঠিক আছে, ছেড়ে দিব। আগে বল, আজ থেকে আবারও আগের মতো তুমি করে বলবি, নয়তো চুল যেমন কাটতে বাধ্য করেছিলাম তেমনভাবে হাতটা ভেঙে গুড়িয়ে দিব। শুভ্র ছোঁয়ার হাত মুচড়ে ধরে রেখেছে। ব্যথায় কান্না করে ফেলে ছোঁয়া। তবুও শুভ্রের মনে একটু মায়া হয় না। পরে আর কোনো পথ না পেয়ে ছোঁয়া শুভ্রের শর্তটা মেনে নেয়। তারপর শুভ্র ছোঁয়ার হাতটা ছেড়ে হনহন করে হেঁটে নিচের রুমে চলে যায়। আড়াল থেকে টিয়া সব শুনে ফেলে। রাগে ফুঁসছে টিয়া। টিয়া আগে থেকেই বুঝতো শুভ্র যে ছোঁয়াকে ভালোবাসে। এখন সেটা সন্দেহ থেকে সত্যি হয়ে গেল টিয়ার কাছে। বুঝতে পারছে না শুধু ছোঁয়া শুভ্র তাদের মনের অস্পষ্ট ভালোবাসাটা। টিয়া শুভ্র আর ছোঁয়াকে কিছু না বলে সোজা বেলাল মির্জার কাছে গিয়ে বলে। নাজমা বেগমও উপস্থিত আছেন। নিজের বোনের মেয়েকে বউ হিসেবে পাবে বলে বেশ আনন্দিত নাজমা বেগম। যদি বোনের মেয়ে পারে শুভ্রের মনের রাগগুলোকে কিছুটা হলেও কমাতে। বেলাল মির্জা হাতের কাজটা রেখে একটু গলা খাকারি দিয়ে বলেন, বলো মা, কি বলবে? আঙ্কেল, আমি চাই 1 সপ্তাহের মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, নয়তো বেশি দেরি করতে গেলে হয়তো চিরদিনের জন্য হারাতে হবে শুভ্রকে। আমি পারবো না শুভ্রকে অন্যের সাথে দেখতে, তাই প্লিজ তুমি দ্রুত এই বিয়ের ব্যবস্থা করো। কেন মামনি, হঠাৎ করে কি হলো? কি বলছিস এসব তুই? নাজমা বেগম কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নগুলো করেন। জানো ফুপি, তোমাদের ওই ছোঁয়া আমার শুভ্রর দিকে নজর দিয়েছে। আমার ভয় হচ্ছে ফুপি, ছোঁয়া যদি আমার শুভ্রকে আমার থেকে ছিনিয়ে নেয় তবে আমি যে শেষ হয়ে যাব। যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই আমি শুভ্রকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি অসংখ্য। মির্জা বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে, শুধু ছোঁয়া ছাড়া। শুভ্র টিয়ার বিয়ের তারিখ ঠিক করা হবে। ছোঁয়ার একটুও ইচ্ছে করছে না সবার সামনে গিয়ে নিজেকে আরও বেশি করে অপমানিত করার, তাই সে ছাদে গিয়ে ফুলগাছের চর্চা করছে। বুকে একরাশ শূন্যতা নিয়ে ফুলবাগানের যত্নে ব্যস্ত ছোঁয়া। আজ থেকে ঠিক 7 দিন পর শুভ্র টিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। শুভ্র সবাইকে বলে কথা আগানোর জন্য, তারপর ছাদের দিকে পা বাড়ায়। টিয়া শুভ্রের পিছনে যেতে চাইলেও লিলি টিয়াকে আটকে দেয়। লিলিও চায় ছোঁয়ার ভালোবাসা প্লাস স্বপ্ন যেন
পূর্ণতা পায়। শুভ্র ছাদে গিয়ে দেখে ছোঁয়া একটা গোলাপকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গালে কান্না জলের ছাপ স্পষ্ট। ধুক করে উঠল শুভ্রের বুকটা হুট করে। তবুও জোর করে মুখে হাসির রেখা টেনে ছোঁয়ার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, নে মিষ্টি মুখ কর মধুবালা। আজ থেকে গুনে গুনে ঠিক 7 দিন পর 8ম দিনের দিন আমার বিয়ের তারিখ দেওয়া হয়েছে। বলেছিলাম না খুব দ্রুত বিয়ে করে দেখাবো তোকে। একবার জেদ ধরলে এই শুভ্র কখনোই হারে না। শুভ্রের কণ্ঠস্বর পেয়ে ছোঁয়া চোখ মেলে তাকায়। শুভ্রের চোখে খুশি চিকচিক করছে। শুভ্রের হাতে একটা চকোলেট। ছোঁয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, চকোলেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি শুভ্র ভাই। খুব অপমান বোধ হচ্ছে ছোঁয়ার। বালাগুলো শেষ পর্যন্ত অন্যের হতে চলেছে এটা ভাবতেই ছোঁয়ার চোখে জল টলমল করে। শুভ্রের মুখে উচ্চারণ হওয়া প্রতিটি শব্দ যেন ছোঁয়া হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ছোঁয়াকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র ছোঁয়ার খুব কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, একটা সময় তো অন্যের চকলেট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতি, এখন কি হয়েছে? মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভেঙেছে আমার মনটা, খুব বাজেভাবে ভেঙেছে। কোন দিন ভেঙেছে জানো? যেদিন তুমি আমার স্বাদের চুলগুলো কেটে কোমর থেকে পিঠে তুলে দিয়েছ। আর সেদিনই আমি নিজের সাথে ওয়াদা করেছি যতদিন না আমার চুল আগের মতো কোমর ছুবে ততদিন আমি চকলেট খাবো না। চকলেটের সাথে চুলের সম্পর্কে কি আবার? মাথার তার কি ছিঁড়ে গেছে সব তোর? না শুভ্র ভাই, আমার মাথায় সব তার ঠিক আছে। আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস 4টা, তার মধ্যে একটা চুল আর একটা চকোলেট। তাই চুলের জন্য চকোলেটকেও ত্যাগ করেছি। ও তো বালাজোড়া কার জন্য ত্যাগ করেছিস? আর তোর 4 নাম্বার পছন্দ রকি, তাই না? ছোঁয়া এবার মাথা নিচু করে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। এক হাতে ফোন আর অন্য হাতে গায়ের ওড়না মোট ধরে রেখেছে। সেলিনা পারভিনের দেওয়া কসম রক্ষা করার জন্য যে ছোঁয়া বালাচোরা ত্যাগ করেছে এটা সে শুভ্রকে জানতে দিতে চায় না। ছোঁয়া মলিন চেহারায় অন্তরিক্ষের দিকে তাকিয়ে ভাবে, আমার চতুর্থ পছন্দ যে শুধু তুমি শুভ্র ভাই। কিভাবে বলি তোমায়? বড় আপু যে আমায় পছন্দ করেন না। আর তুমিও তো কখনো ভালো করে একটা শব্দ উচ্চারণ করনি আমার সাথে। তাহলে আমি কিভাবে বুঝবো আমার প্রতি তোমার ভালোবাসা আছে বিন্দু মাত্র? আমি যে আর পারছি না শুভ্র ভাই। খুব ইচ্ছে করছে তোমার বুকে মুখ লুকিয়ে হৃদয়ে জমিয়ে রাখা সব কথা শেয়ার করি তোমার সাথে। ছোঁয়াকে আনমনা হয়ে থাকতে দেখে শুভ্র চুপ হয়ে যায়। শুভ্রের মনেও যে ব্যথার প্রচণ্ড ঢেউ খেলা করছে। হঠাৎ শুভ্রের চোখ যায় ছোঁয়ার বাম হাতের দিকে। সকালে শুভ্র ছোঁয়ার হাতের যে স্থানে চেপে ধরেছিল সেখানে কিছুটা লাল আর কিছুটা কালো হয়ে আছে। শুভ্রর এখন বেশ আফসোস হচ্ছে। এমনটা না করলেও পারত সে, কিন্তু রাগ কন্ট্রোল করতে যে সে পারে না। নিজের সব অস্পষ্ট কষ্ট যত্ন করে লুকিয়ে রেখে শুভ্র বলে, ব্যথার ওষুধ খেয়েছিস? ছোঁয়া হঠাৎ শুভ্রের এমন কথার অর্থ বুঝতে না পেরে অবাক করা দৃষ্টিতে তাকায় ওর দিকে। শুভ্র ছোঁয়ার হাতটা ধরে উঁচু করে ওর চোখের সামনে ধরে বলে, হাতে দাগ যেহেতু পড়েছে ব্যথাও হবে নিশ্চয়ই। ছোঁয়া কিছু বলতে যাবে তখনই ওর ফোনে কল আসে রকির। রকির নামটা স্ক্রিনে ভাসতে দেখে শুভ্রের বুকের ভেতর যেন মুচড়ে ওঠে। রাগী দৃষ্টিতে ছোঁয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না টিয়ার আগমনে। চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করে শুভ্র। ছোঁয়া টিয়ার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা টেনে বলে, এক্সকিউজ মি। এটা বলেই কল রিসিভ করে ছোঁয়া নিচের রুমের দিকে পা বাড়ায়। প্লিজ রকি, যখন তখন কল করিস না, আমার ভালো লাগে না। একটা কথা বলতে চাই তোকে সোয়াম, প্লিজ ফিরিয়ে দিস না আমায়। খুব ভয় করছে তুই ফিরিয়ে দিবি ভেবে, তাই এতগুলো বছর তোকে এই কথাটা বলার সাহস পাইনি আমি, কিন্তু আজ যে পারছি না আমি। দেখ রকি, তুই কি বলবি সেটা আমি জানি। তানহা আমায় সব বলেছে। তুই কি জানিস তানহা তোকে কতটা ভালোবাসে?
শুধু তোর জন্য তানহা রাত জেগে নিজের অ্যাসাইনমেন্ট না করে তোর অ্যাসাইনমেন্ট করত, কিন্তু তুই কখনো তা জানার চেষ্টাও করিসনি, কারণ তোর ভাবনাতে ছিলাম শুধু আমি। অথচ আমার মনে পড়ছে না আমি নিজের ক্ষতি করে কখনো তোর উপকার করেছি কিনা। তুই যেমন বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আমাকে বলতে পারিসনি এতদিন, ঠিক তেমনই তানহাও একই কারণে হৃদয়ের লুকানো কথাগুলো তোকে বলতে পারছে না। তুই ওকে প্রপোজ কর, খুব সুখী হবি তোরা, দেখিস। কিন্তু সোয়া, আমি যে তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আরে আমার সবটা জুড়ে রয়েছে অন্য কারো বসবাস, ভুলে যা আমায়। পারলে তানহার সাথে নতুন করে শুরু করিস জীবনের পথ চলা। আমার আর তোর ফেক রিলেশনশিপ স্ট্যাটাস দেখার পরই তানহা আমার সাথে সব শেয়ার করেছে। আমি এতদিন সুযোগের অভাবে বলতে পারিনি। ভালো থাকিস দোস্ত, আল্লাহ হাফেজ। সাথে সাথে কথাগুলো বলে রকিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া কল কেটে দেয়। হৃদয়ে জমানো অস্পষ্ট ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করতে হয় জানা নেই আমার। চোখ বন্ধ করলেই যার চেহারা ভাসে, চোখ খুললেও তার অবয়ব জড়িয়ে ধরে আমায়। আর সে কেউ নয়, শুধুই তুমি মায়াবতী। শূন্য বুক তোমার ছোঁয়ার পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। দেবে কি ধরা, ভাসবে কি ভালো। লিলির ফোন টুং করে উঠতেই সে ফোন হাতে নিয়ে এই মেসেজটা পড়ে সারপ্রাইজ হয়ে যায় ভীষণ। কে করতে পারে তাকে এমন মেসেজ, ভাবতে থাকে বিছানায় গা এলিয়ে দিয়ে। প্রথম দেখায় আপনাকে খুব ভালো লেগেছিল আমার স্যার, কিন্তু ভয়ে বলতে পারিনি কখনো। ফেসবুকে সব সময় ফলো করি, কিন্তু কখনো মেসেজ দেওয়ার সাহস জোগাতে পারিনি। সত্যি মনটা বেশ আনচান করে, কিন্তু আপনি যে এভাবে হুট করে মেসেজ দিয়ে বসবেন তা কল্পনার বাইরে ছিল। পুরোটাই যেন স্বপ্ন মনে হচ্ছে। সত্যি সত্যি স্বপ্ন দেখছি না তো আমি? মেসেজটা লিখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে আলিফের নাম্বারে সেন্ড করে দেয় লিলি। ভীষণ নার্ভাস হয়ে আছে লিলি, বুকটা যেন অদ্ভুত রকমের অনুভূতিতে ভরে উঠেছে। মুখটা লজ্জায় লালচে হয়ে উঠেছে, ফর্সা মুখটা লালচে রঙে অদ্ভুত সুন্দর লাগছে। আলিফ মেসেজটা পেয়ে খুশিতে আত্মহারা। আলিফ কখনোই ভাবেনি তার মায়াবিনী তাকে মেসেজের রিপ্লাই দিবে, তাও এতটা সুন্দরভাবে। আলিফের যেন বিশ্বাসই হচ্ছে না। স্বপ্ন নয়, সত্যি। হৃদয়ে সবটা জুড়ে কিভাবে তুমি মিশে গিয়েছো মায়াবিনী। তুমি কি জাদু জানো? আমার নাম্বারটা কোথায় পেলেন স্যার? কিছু কথা অস্পষ্ট থাক, সব কথা একবারেই বললে পরে বলার মতো কথা খুঁজে পাবো না যে। বড্ড দুষ্টু স্যার আপনি। তুমিই তো কম না মায়াবিনী, প্রথম দিনই আমাকে এলোমেলো করে ছেড়েছ। এভাবে চলতে লাগলো আলিফ লিলির বার্তা আদান প্রদান। দুজনের মনেই দুজনের জন্য অসীম ভালোবাসার পাহাড়, কিন্তু কে জানে এর পেছনেও রয়েছে কোনো রহস্যের গন্ধ। দেখতে দেখতে ঘনিয়ে আসছে শুভ্রের বিয়ের দিন। একদিন কেটে গেছে 7 দিন থেকে, হাতে আছে আর মাত্র 6 দিন। শুভ্র এখন মোটামুটি সুস্থ। সকালে নাস্তা শেষ করেই শুভ্র বাড়ির সকল ছোট সদস্যকে ডাকে ছাদে, কিন্তু ছোঁয়া আসেনি। টিয়াও আছে শুভ্রের পাশে। লিলি আর সানিয়া কয়েকবার ডেকেছে ছোঁয়াকে, কিন্তু ছোঁয়া বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে তা এড়িয়ে গেছে। সানিয়া খুব উদাস মনে দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে, কাউকে সে তার মনের কথাগুলো বুঝতে দিতে চায় না। তবুও এই টিয়া মেয়েটাকে বড্ড বেশি হিংসে হয় সানিয়ার। সানিয়ার বড় বোন লামিয়া ইন্টারে পড়ে। লামিয়া মাঝে মাঝে সন্দেহ করে সানিয়ার অদ্ভুত আচরণ শুভ্রের প্রতি, কিন্তু কখনোই সেই সন্দেহকে বাস্তব হতে দিতে চায় না। তবে আজ সানিয়ার ফেস দেখে লামিয়ার সব বোঝা হয়ে গিয়েছে নিজে নিজে। শুভ্র সবাইকে দাঁড় করিয়ে রেখে ছোঁয়াকে ডাকতে চায়। টিয়া সাথে যেতে চাইলেও সে নিয়ে যায় না তাকে। শুভ্র নিচে চলে যাওয়ার পর লামিয়া সানিয়াকে ডেকে ছাদের এক কোণে নিয়ে যায়। সোহা টিয়াকে ব্যস্ত রেখেছে এটা সেটা নিয়ে বকবক করতে করতে, আর লিলি তো মগ্ন আলিফ স্যারের ভাবনায়। দেখ সানিয়া, তোর এই বয়সটা একটা আবেগী বয়স। আমি জানি তুই শুভ্র ভাইকে পছন্দ করিস, কিন্তু এটা কখনোই ভালোবাসা হতে পারে না। আমি তার দোষ দিব না বোন, এটা বয়সের দোষ। তবুও নিজেকে একটু কন্ট্রোল কর প্লিজ। এভাবে মন খারাপ করে থাকিস না। দেখবি কলেজ লাইফে পা দিলেই শুভ্র ভাইয়ের ভূত মাথা থেকে চলে যাবে তোর। প্লিজ এই কথাটা কারোর সাথে শেয়ার করিস না। আমি জানি না তুই কিভাবে জানলি, কিন্তু সত্যি বলতে আমি নিজেও জানি না কেন এত ভালো লাগে শুভ্র ভাইকে আমার। শুভ্র ভাইয়ের চোখগুলো খুব নেশালো রে আপা। ঠিক হয়ে যাবে সব। চল
সবার সাথে স্বাভাবিক আচরণ করবি। আর হ্যাঁ, চিন্তা করিস না, কাউকে বলবো না আমি। লামিয়া সানিয়াকে হাত ধরে সবার সাথে গিয়ে দাঁড়ায়। সানিয়ার ফেস আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে বোধহয়। বোনের কথাগুলো খুব ভালোভাবে বুঝেছে সানিয়া। সানিয়া খুব বুদ্ধিমতী একটা মেয়ে, সহজেই কঠিন বিষয় বুঝে ফেলে স্বাভাবিকভাবেই। শুভ্র সিঁড়ি বেয়ে নেমে সোজা ছোঁয়ার রুমে গিয়ে ওর হাত ধরে দাঁড় করিয়ে বলে, কি সেদিন তো ঠিকই একটু কথা কাটাকাটিতে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিতে পেরেছিস চট করে, আর আজ সহ্য করতে পারছিস না আমার বিয়েটা অন্য কারোর সাথে, তাই না? কিন্তু তোকে যে সহ্য করতে হবে মধুবালা, তোর শুভ্র ভাই তোর বালা জোড়া তোর চোখের সামনে অন্যের হয়ে যাবে, আর তোকে সব সহ্য করতে হবে। থতমত খেয়ে যায়। হঠাৎ এমনটা হওয়ায় ছোঁয়া নিচের রুমে বসে বসে ফেসবুক স্ক্রল করছিল। ঠিক তখনই শুভ্র এসে ওর হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে কথাগুলো বলে। ছোঁয়া অনেকক্ষণ চুপ থেকে হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, আপনি বিয়ে করুন বা যাই করুন না কেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝেছেন? কেন আপনার মনে হয় আমি আপনাকে ভালোবাসি? কখনো বলেছি আপনাকে ভালোবাসি আমি? হ্যাঁ, ওই বালাচোরার জন্য পাগল ছিলাম আমি, কিন্তু এখন আমি নিজেকে সামলে নিয়েছি। তখন অবুঝ ছিলাম, তাই এমন পাগলামি করতাম। কিন্তু এখন আমি বড় হয়েছি, বোঝ হয়েছে আমার। এখন আর ফালতু জিনিসের প্রতি লোভ নেই আমার। তাই আপনিও এখন থেকে আমাকে আর মধুবালা ডাকবেন না, কারণ ওই বালার প্রতি কোনো আকর্ষণ নেই আমার আর। তো আর কোনো কথাই শুভ্রের হেলদোল হয়নি। শুভ্র রাগে ফুঁসছে, শুধু ছোঁয়ার মুখে আবারও আপনি শব্দটা শুনে। শুভ্রের চোখগুলো বেশ লাল হয়ে উঠেছে। কথা থামিয়ে ছোঁয়া কিছুটা ভয়ে একটু পিছিয়ে গিয়ে বলে, সরি শুভ্র ভাই, আর কখনো আপনি বলবো না। আচ্ছা চল, সবাই ছাদে আছে, তুইও চল, সবাইকে শপিং করাবো। সবাই আমার গায়ে হলুদে একই রকম ড্রেস পরবি। কথাটা বলেই শুভ্র চলে যায়। ছোঁয়া থোয়া মেরে যায়। শুভ্র রেগে গিয়েও কেন নিজেকে কন্ট্রোল করে নিল ছোঁয়া বুঝতে পারেনি। আর শুভ্র যেতে যেতেই একটা দুষ্টু হাসি দেয়, ভয়ঙ্কর হাসি। শুভ্র এখনও বুঝতে পারছে না ছোঁয়া যে ওকে সত্যি সত্যি ভালোবাসে। শুভ্র মনে করে শুধু বালার জন্যই ছোঁয়া শুভ্রকে বিয়ের কথা বলতো, তাই শুভ্র হাসে। শুভ্র যে ছোঁয়ার থেকে ওর বালা ছিনিয়ে ওর সামনেই অন্যের হাতে পরিয়ে দিবে, এটা ছোঁয়া সহ্য করতে পারবে না কখনো। শুভ্র ভালো করেই জানে যতই ছোঁয়া মুখে বলুক ও চায় না বালাচোরা, আর তবুও এই বালার প্রতি এক অদ্ভুত দুর্বলতা আছে ছোঁয়ার। ছোঁয়া আর কিছু না ভেবে শুভ্রের পেছন পেছন যায়। সবাই মিলে ঠিক করলো নীল ওড়না আর পায়জামা নিবে, আর হলুদ জামা নিবে সব মেয়েরা। আর সেটাই হলো। শুভ্র সবাইকে নিয়ে শপিং মলে চলে গেল। সেখানে টিয়াকে নিয়ে খুব লাফালাফি করলো শুভ্র ছোঁয়ার সামনে। ছোঁয়ার তা দেখে খারাপ লাগলেও ছোঁয়া শুভ্রের সামনে কিছু প্রকাশ করেনি। বেশ অভিমান হয় এতে শুভ্রের। কেন ভালোবাসতে পারলি না তুই আমায় মধুবালা? কেন আমাকে এভাবে জড়িয়ে নিলি তোর সাথে? তুই ছাড়া যে আর কারোর সাথে ঘর বাঁধতে চাই না আমি। তবে কেন তুই বুঝিস না? কেন এতটা খামখেয়ালি করিস তুই? কেন আমাকে একটুখানি ভালোবাসতে পারলি না তুই? খুব যে ভালোবাসি তোকে। টিয়া একটু সামনে এগিয়ে গেলে ছোঁয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করে শুভ্র কথাগুলো। সারা দিন শপিং করে সন্ধ্যায় বাসায় ফিরে লিলি ফ্রেশ হয়ে একটুও বিশ্রাম না করেই কল দেয় আলিফকে। ওদের কথোপকথন এখন মেসেজ থেকে কল পর্যন্ত গড়িয়েছে। বেশ ভালোই সময় কাটে একে অপরের সাথে তাদের। লিলি আলিফের সাথে কথা বলছিল ব্যালকনিতে দাঁড়িয়ে। লিলি দরজা বন্ধ করতে ভুলে যাওয়ায় ছোঁয়া নক না করেই রুমে ঢুকে যায়। ছোঁয়া বেশ অবাকই হয়েছে লিলির কথা শুনে। ছোঁয়া বুঝতে পেরেছে লিলি কোনো ছেলের সাথেই কথা বলতেছে, কিন্তু ছেলেটা কে সেটা সে এখনো জানে না। ছোঁয়া গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে লিলিকে। হঠাৎ চমকে ওঠে লিলি, হাত থেকে পড়ে যায় লিলির ফোন। ছোঁয়া লক্ষ্য করলো লিলির ফোনের স্ক্রিনে ভাসছে আলিফ নামটা। চোখ বড় বড় করে ছোঁয়া লিলির দিকে তাকায়। তুইও তো ভালোবাসিস ছোঁয়াকে, তুই তো বুঝবি ভালোবাসার মর্ম। তবে কেন এমন করছিস আমার সাথে? ছোঁয়া তার জ্যাঠাতোর ভাই শুভ্রকে ভালোবাসে শুধু। প্লিজ ফিরিয়ে দিস না আমায়, ভীষণ ভালোবাসি তোকে। কান্নারত কণ্ঠে তানহা কথাগুলো বলে রকিকে। রকি কানে ফোন চেপে রেখে শুনছে সব।
ছোঁয়া শুভ্রকে ভালোবাসে কথাটা শুনতেই জলে চোখ ভরে উঠল রকির। রকি যে ছোঁয়াকে মন থেকেই ভালোবেসে ফেলেছে। তানহা রকির কোনো রেসপন্স না পেয়ে চুপ করে শুনছে রকির নিঃশ্বাসের শব্দ। এই অদ্ভুত রকমের শব্দটাই যে তানহাকে আরো পাগল করে তুলেছে। রকি কিছু না বলেই কল কেটে দেয়। তানহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয়। ছোঁয়া কিছুতেই মানতে পারছে না আলিফ লিলির সম্পর্ক। ছোঁয়ার মোটেও ভালো লাগে না আলিফ নামের পুরুষটাকে। আলিফের নাম শুনতেই ছোঁয়ার মুখে ফুটে ওঠে বিরক্তির রেখা। আলিফকে যেন ছোঁয়ার শত্রুর মতো মনে হয়, কিন্তু এর কারণ সে নিজেও জানে না। ছোঁয়া মুখ গুমট করে বসে আছে। লিলি বসে আছে অপরাধীর মতো। লিলির ব্যালকনিতে একটা দোলনা আছে। এই দোলনাতেই দুজন বসে আছে আর নীরবতা পালন করছে। সব নীরবতা ভেঙে লিলি বলে, এই ছোঁয়া, প্লিজ এমন মুখ করে বসে থাকিস না। আলফি স্যার সত্যি অনেক ভালো রে। আলফি স্যারের বোন আলিয়া আমাদের সিনিয়রের সাথে একই কলেজে একই সেকশনে পড়ে, আর আমার নাম্বারটা নাকি আলিয়া সিনিয়রের থেকে নিয়ে আলফি স্যারকে দিয়েছে। তুই শুধুই চিন্তা করছিস। আলফি স্যার মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও মনটা বেশ ভালো আলফি স্যারের। খুব ভালোবাসে আমায় আলফি স্যার। এই ছোঁয়া। লিলি কথা বলেই যাচ্ছে। ছোঁয়া এসব কথায় পাত্তা না দিয়ে বাগান বিলাস করছে। লিলির ব্যালকনি থেকে বাগানের ফুলগুলো বেশ দারুণ লাগে দেখতে। ছোঁয়ার রুম নিচে হওয়ায় তেমন ভালো করে উপভোগ করতে পারে না সে। ছোঁয়াকে চুপচাপ দেখে লিলি খুব শক্তভাবে জড়িয়ে ধরে ছোঁয়াকে। মুহূর্তেই ফিক করে হেসে দেয় ছোঁয়া। লিলিও হাসে। টিয়া শুভ্রের রুমে আসে ওকে গুড নাইট বলার জন্য, কিন্তু শুভ্র ওকে পাত্তা দেয় না। এতে টিয়ার খুব ক্ষোভ হয় ছোঁয়ার উপর। টিয়া জেনে গেছে শুভ্র যে ছোঁয়ার সাথে জেদ ধরেই এই বিয়েতে মত দিয়েছে। টিয়া আর ফুপি নাজমা বেগমকে অনেক দিন ধরেই বুঝিয়ে রাজি করিয়েছে এই বিয়ের জন্য। তারপর নাজমা বেগম বেলাল মির্জাকে বলে শুভ্রকে জানিয়েছে। টিয়া নিজের রুমে গিয়ে রাগে ফুঁসছে আর ছোঁয়াকে বাজেভাবে গালি দিচ্ছে। টিয়ার বাবা মা কোনোভাবে ওকে বোঝানোর চেষ্টা করছে। টিয়া রাগী কণ্ঠে বলে ওঠে, আরে আব্বু আম্মু, তোমরা বুঝতেছো না, এই মির্জা বংশের একমাত্র আঙ্কুর শুভ্র। ওকে হারালে কিভাবে চলবে বলো? এই মির্জা বংশের সব ধন সম্পদ শুভ্রর। শুভ্রকে জিততে পারলে আর পিছু ফিরে তাকাতে হবে না আমাদের। তোমরা কিছু না করলে আমি কিন্তু ওই ছোঁয়াকে শেষ করে দিব। খুন করে ফেলবো আমি ওকে, মনে রেখো তোমরা। ছোঁয়ার মতো 2 টাকার মেয়েকে গুম করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। দেখো আম্মু, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এখন। একবার বিয়েটা হয়ে গেলে তো সব তোমার হাতে। আর শুভ বাবা যদি একবার জানে সোয়ার জন্ম পরিচয়, তবে ছেলেটা নিজেই সোয়ার থেকে মুখ ফিরিয়ে নিবে। টিয়ার বাবা কথাটা শেষ করতেই টিয়ার মা ওনার হাত চেপে ধরে বলেন, দেখুন ওদিকে, দরজার বাইরে মনে হয় কেউ আছে। আমাদের কথা কেউ শুনে ফেললো না তো? টিয়া ওর মাকে থামিয়ে দ্রুত দরজা খুলে দেখে কেউ নেই। টিয়ার মনে এক অজানা সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। আর কয়দিন পরেই তো বিয়ে, এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেয় টিয়া। শুভ্র ছোঁয়ার মা সেলিনা পারফিনের কাছে গিয়ে বসে আছে, কোনো কথা বলছে না। সেলিনা পারফিন কফি করে এনে দিলেন। শুভ্র কফিতে চুমুক দিয়ে সেলিনা পারফিনের দিকে তাকিয়ে, মেজো আম্মু, একটা সত্যি কথা জানতে চাইলে বলবে কি আমায়? প্লিজ মেজো আম্মু, না করিও না। রাত হয়েছে অনেক। ছোঁয়ার ঘুম আসছে না। সে এখনো ভাবছে সত্যি কি বিয়ে করে ফেলবে শুভ্র ভাই অন্য কাউকে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল ছোঁয়া। বুকটা যেন শূন্য হয়ে আছে ভীষণ। সকালে ঘুম ভাঙতেই ছোঁয়া উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। মোনাজাতে চাইল শুধু শুভ্রকে আর বালাজোড়া। পরে নিজের এমন চাওয়াতে নিজেই হেসে উঠল। সবাই উপস্থিত আছে নাস্তার টেবিলে, কিন্তু সেলিনা পারফিন নেই। ছোঁয়া ওর মায়ের রুমে গিয়ে দেখে ওর মা ঘুমিয়ে আছেন। ছোঁয়া অনেক ডাকাডাকি করলো সেলিনা পারফিনকে, কিন্তু সেলিনা পারফিন আর উঠলেন না। শান্তির ঘুম দিয়ে চলে গেছেন সবাইকে ছেড়ে চিরদিনের জন্য। ছোঁয়া কাঁদতে কাঁদতে বারবার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। পরিবারের সব মহিলা মেয়েরা ছোঁয়াকে সামলাতে ব্যস্ত, কিন্তু সামলাতে বেশ কষ্ট হয়ে পড়ছে ওকে। একমাত্র মা ছাড়া
আর কারো কাছে ছোঁয়া ছোটবেলা থেকে নিঃস্বার্থ আদর ভালোবাসা পায়নি। শুভ্র দূর থেকে দেখছে সব, কিন্তু কাছে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরার মতো সাহস সে পাচ্ছে না। শুভ্র নিজেও কাঁদছে। মুহূর্তেই মির্জা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া, কিন্তু কারো নজরে পড়েনি দূরে দাঁড়িয়ে থাকা টিয়ার রহস্যময় হাসি। মান্নান মির্জা কাঁদতে কাঁদতে ক্লান্ত। সেলিনা পারভিনকে কবর দিয়ে এসে বসে আছেন অসহায়ের মতো। ছোঁয়া ছুটে গিয়ে মান্নান মির্জাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে আমারও জ্ঞান হারিয়ে ফেলে ছোঁয়া। সোহার চোখের জল যেন শুকিয়ে গেছে। অষ্টাদশীর মনটা একেবারেই ভেঙে গিয়েছে মায়ের হঠাৎ মৃত্যুতে। ছোঁয়া আর সোহা একে অপরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে, কিন্তু ছোঁয়া এখনও কান্নায় লুটিয়ে থাকলেও সোহা মূর্তি হয়ে বসে আছে এক কোণে। কেটে গেল কয়েকদিন। আজ শুভ্রর বিয়ে। গায়ে হলুদ আর করা হলো না, বড় অনুষ্ঠান করে। শুভ্র বিয়েটাও বন্ধ করে চেয়েছিল, কিন্তু বেলাল মির্জা রাজি হয়নি। বেলাল মির্জা বলেছেন অনুষ্ঠান পরে হোক, কিন্তু বিয়েটা হয়ে যাক। সবাই সেটা মেনে নিয়েছেন। একবার অ্যাক্সিডেন্ট হয়ে পিছিয়েছে, তাই এখন আর পেছাতে চান না তিনি বিয়েটা। শুভ্র কাজ নাকি এভাবে বারবার পিছানো ঠিক না, তাই মান্নান মির্জা আর কিছু বলেননি, কিন্তু উনি জানিয়ে দিয়েছেন ছোঁয়া, সোহা আর উনি এই বিয়েতে উপস্থিত হতে পারবেন না। এবার কিন্তু আনসুমা খাতুনও চেয়েছিলেন বাড়ির শোক কেটে গেলে তারপর বিয়েটা নামাতে, কিন্তু কারো কথাই পাত্তা দেননি বেলাল মির্জা। বেলাল মির্জার মনে টিয়া ভয় ঢুকিয়ে দিয়েছে যে দেরি হলে ছোঁয়া শুভ্রকে বশ করে নিতে পারে, আর বেলাল মির্জা ছোঁয়াকে মোটেও সহ্য করতে পারেন না। টিয়া বধূ সাজার জন্য পার্লারে চলে গিয়েছে। বাড়ির ছোটদের মনেও আনন্দের ছিটে ফোটা নেই। লিলি তো সকাল থেকেই দরজা বন্ধ করে বসে আছে একা। শুভ্র লিলির দরজায় কয়েকবার নক করেছে, কিন্তু লিলি ইচ্ছে করেই দরজা খোলেনি। জায়দা বেগম ছোঁয়ার চুলে তেল লাগিয়ে দিচ্ছে। চুলগুলো এখনো কোমর ছুঁতে পারেনি, তবে আগে থেকে কিছুটা লম্বা হয়েছে। ছোঁয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জায়দা বেগম অনেক বুঝিয়েছেন, তবুও ছোঁয়ার কান্না থামছে না। জায়দা বেগম নিজেও কাঁদছেন আঁচলে মুখ লুকিয়ে, কিন্তু ছোঁয়াকে তা বুঝতে দিচ্ছেন না উনি। টিয়া বধূ সেজে ফিরছে পার্লার থেকে। শুভ্রকে বর সাজে সাজিয়েছেন ওর ছোট চাচা জীবন মির্জা। যদিও জীবন মির্জারও মন মানসিকতা ভালো নেই, তবুও এইটুকু করা যে তার কর্তব্য। কাজীও চলে এসেছেন। শুভ্রের মনে হচ্ছে সব যেন খুব দ্রুত গতিতে এগুচ্ছে। আরেকটু দেরি হলেও মন্দ হতো না। শুভ্রের বুকটা ভার হয়ে উঠেছে হঠাৎ। পাশাপাশি বসানো হয়েছে শুভ্র টিয়াকে। টিয়ার মুখে রহস্যময় হাসি। এইদিকে কাজী এসেছে শুনে জায়দা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দেয় ছোঁয়া। তখনই দরজায় কেউ নক করতেই সেদিকে তাকাই দুজনেই। ছোঁয়া ছুটে এসে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দেয়। শুভ্র কোনো কিছু না ভেবেই ছোঁয়াকে খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়, যেন হালকা করে ধরলেই তার মধুবালা হাত ফসকে দূরে চলে যাবে তার থেকে। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। হাসি আছে শুধু লিলির ওষ্ঠ জুড়ে। লিলি গিয়ে মান্নান মির্জাকে নিয়ে আসেন। মেয়ের এহেন কাণ্ডে মান্নান মির্জা সকলের সামনে কিছুটা লজ্জিত হয়ে আছেন। টিয়া ফুঁসছে রাগে, হাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। কাজী বিয়ে পড়ানো শুরু করতেই ছোঁয়া চলে আসে। আর একটু আগের ঘটনা, দরজায় কটকট শব্দ হওয়ার সাথে সাথেই জায়দা বেগম ছোঁয়া দরজার দিকে তাকায়। দরজা খোলা থাকায় স্পষ্ট দেখা যায় দরজায় লিলি দাঁড়ানো। লিলির সাথে সাথেই ঘরে প্রবেশ করে জায়দা বেগমকে বাহিরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে খিল লাগিয়ে দেয়। ছোঁয়া চোখের জল মোছার চেষ্টা করে বারংবার, কিন্তু আজ কোনো বাধা মানছে না অবাধ্য জলগুলো। আপন মনে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। লিলি কিছুটা কর্কশ কণ্ঠে বলল, আর একবার কাঁদবি তো সত্যিই খুন করবো আমি তোকে। কিভাবে তুই নিজের জায়গা অন্য কাউকে এভাবে দিয়ে দিচ্ছিস? কিভাবে তুই তো শুভ্র ভাইয়াকে আর বালাজোড়া অন্যের হাতে তুলে দিচ্ছিস? একটু কি বুক কাঁপছে না তোর? তুই কি জানিস শুভ্র ভাইয়া তোকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। তুই যদি একবার ভাইয়াকে তোর মনের কথা বলিস তবে এই বিয়ে এখনই বন্ধ করে দেবে শুভ্র ভাইয়া। প্লিজ ছোঁয়া, এত বড় ভুল করিস না। জেদের বসে নিজের জায়গা অন্য কাউকে দিয়ে দিস না এভাবে।
শুভ্র ভাই আমাকে ভালোবাসলে ও নিজেই আমাকে বলতো, তোর থেকে জানতে হতো না আমার এটা। আর যদি সত্যি শুভ্র ভাই আমায় ভালোবাসতো তবে এতটা কষ্ট দিতে পারতো না আমাকে। তাছাড়া আমি আম্মুকে কথা দিয়েছিলাম ওই বালাচূড়া আর কখনো ছুঁয়েও দেখবো না আমি। তাই প্লিজ তুই যা এখান থেকে, একা থাকতে দে আমায়। পারবি তো সহ্য করতে অন্যের পাশে নিজের ভালোবাসাকে, আর অন্যের হাতে ছোটবেলা থেকে স্বপ্নে দেখা বালাজোড়া? চলে যাব অনেক দূরে। এতদিন তো মা ছিল বলে তবুও কিছুটা গুরুত্ব ছিল এই পরিবারে আমার, কিন্তু এখন তো তাও থাকবে না, বিশেষ করে শুভ্র ভাইয়ের বিয়ের পর থেকে। তাই ভাবছি আব্বুকে আর সোহাকে ম্যানেজ করে চলে যাব বহু দূরে। আমাকে সবাই অবহেলা করলেও আমি জানি সোহাকে সবাই ভালোবাসেন এই পরিবারের। আমি জানি না কেন সবাই আমাকে অবহেলা করে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে আমি হয়তো এই বংশের কন্যা নই। এই ছোঁয়া, প্লিজ এভাবে বলিস না। কোথাও যেতে হবে না তোকে, শুভ্র ভাইয়া পাঠিয়েছে আমায় তোর কাছে, কাজী চলে এসেছে, চল আমার সাথে। কোথাও যাব না আমি। শুভ্র ভাইয়া বলেছে তুই যদি সবার সামনে গিয়ে তোর ভালোবাসার কথা স্বীকার করিস তবে বাকিটা ভাইয়া ম্যানেজ করে নেবে এবং আজকেই তোকে বিয়ে করবে, তারপর টিয়ার একটা ব্যবস্থা নেবে বলেছে। তুই কি জানিস টিয়া একটা ষড়যন্ত্র করছে আমাদের পরিবারের বিরুদ্ধে এবং আব্বুকে ভুলভাল বুঝিয়ে বিয়ের ডেট দ্রুত করেছে যাতে ভাইয়া আর তোর সম্পর্ক ঠিক হওয়ার আগেই এই ঘরের বউ হয়ে যেতে পারে। প্লিজ চল আমার সাথে, এখন সব তোর হাতে। মানে কি বলছিস এসব? টিয়া তো খুব ভালো মেয়ে মনে হয়েছে আমার। আমি বেশি কিছু জানি না, ভাইয়া কিছু বলেনি আমায়, যেটুকু বলেছে তোকে বলছি আমি। এবার চল, দেরি করলে সব শেষ হয়ে যাবে। ভাইয়া বলেছে তুই গেলেই সবার সামনে এই টিয়ার মুখোশটা খোলসা করবে। ছোঁয়া আর কিছু না ভেবে শুধু পরিবারের কথা ভেবে ছুটে গিয়েছে হলরুমে। হলরুমে পৌঁছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রকে। বর্তমান টিয়া গিয়ে ছোঁয়াকে জোর করে শুভ্রের মুখ থেকে আলাদা করে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় ছোঁয়ার গালে। ছোঁয়া থমকে যায় মুহূর্তেই। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই টিয়া এমনটা করায় শুভ্রের রাগ বেড়ে যায় বহুগুণ। টিয়ার হাত ধরে টান দিয়ে নিচের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভ্র বিরতিহীনভাবে টিয়াকে। ছোঁয়া হাঁ করে দেখছে সব। টিয়ার মা বাবা আর বেলাল মির্জা, নাজমা বেগম এগিয়ে এসে টিয়াকে বাঁচান শুভ্রের হাত থেকে। তবুও শুভ্র থেমে নেই। সবার বাধা দেওয়া সত্ত্বেও সে থাপ্পড় লাগাচ্ছে টিয়াকে। টিয়া আর বাকি সবাই হতভম্ব শুভ্রের এমন কাণ্ডে। বেলাল মির্জা এবার রেগে মেগে হুঙ্কার দিয়ে ওঠেন। বেলাল মির্জার হুঙ্কারে কোনো হেলদোল নেই শুভ্রের। লিলি ছোঁয়াকে আগলে দাঁড়িয়ে আছে আর কানে কানে বলছে একটু অপেক্ষা করতে। এবার মান্নান মির্জা একটু এগিয়ে এসে শুভ্রকে বলে, কি হয়েছে শুভ্র, হঠাৎ মেয়েটাকে এভাবে আঘাত করছিস কেন? তো কি করব মেজো আব্বু, এই রাস্তার মেয়ের সাহস হয় কি করে আমার মধুবালাকে আঘাত করার? তাই বলে একটা মেয়েকে তুই এভাবে অনবরত মারতে থাকবি? এটা ঠিক না। ওকে আমি মেরেই ফেলবো আজ। আমার সামনে আমার ভালোবাসার গায়ে আঘাত করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো সব। এবার টিয়া গর্জে উঠে বলে, আমার সামনে আমার হবু স্বামীকে কোনো মেয়ে জড়িয়ে ধরলে তখন কি করা উচিত আমার? এমনকি আমাদের বিয়ে পড়ানো শুরু হওয়ার পর। বিয়ে পড়ানো শুরু হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে তো আর হয়ে যায়নি। দেখো শুভ্র, তুমি কিন্তু ভুল করছো। আচ্ছা তুই বল তাহলে সঠিকটা কি? আমাদের বিয়ে। লজ্জা করছে না তোর? তুই কি মনে করেছিস তোর চালাকি আমি জানতে পারবো না কখনো? কিন্তু আফসোস, তোর চালাকি আমি আরও আগে জেনেছি, তাও তোর থেকেই। মানে কি বলতেছো কি তুমি এসব? আমি কেন চালাকি করতে যাব? আমি মির্জা বংশের একমাত্র আঙুর, বলিসনি তুই? কিছু বলছে না এবার আর টিয়া। শুভ্রের প্রশ্নে ভয়ে চুপসে গেছে সে, আর ভাবছে শুভ্র ছিল তাহলে সেদিন দরজার বাহিরে। বড্ড বেশি আফসোস হচ্ছে টিয়ার এখন নিজের বোকামিতে। কি হলো, চুপ হয়ে আছিস কেন? শুধুমাত্র সম্পত্তির লোভে আমার মা বাবার ব্রেইন ওয়াশ করিসনি তুই? বিশ্বাস করো শুভ্র, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর একবার এই জঘন্য মুখে আমার নাম উচ্চারণ করবি তো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো তোর। চিনিস আমায় তুই? তোর মতো মেয়েকে খুন করে জেল কাটলেও আফসোস থাকবে না আমার কোনো কারণ। তুই একজন খুনি, আমার মেজো আম্মুর খুনি তুই।
এবার বেলাল মির্জা সহ সবাই টিয়ার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। কথাটা শোনার সাথে সাথেই মান্নান মির্জা বসে পড়ে মেঝেতে। সোহাকে জায়দা বেগম বাহু ধরে জড়িয়ে রেখেছে। ছোঁয়া একদম নরম হয়ে গিয়েছে, জ্ঞান হারানোর মতো। লিলি কোনো মতে সামলাচ্ছে ছোঁয়াকে, আর শুভ্র অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে টিয়ার দিকে। টিয়া যেন স্তব্ধ হয়ে গেছে শুভ্রের মুখে এসব শুনে। সেলিনা পারভিনের ব্যাপারটা যে সে তার মা বাবার সাথেও শেয়ার করেনি, তবে শুভ্র জানল কেমনে? ভয়ে ঘামছে টিয়া, অথচ আমেজ চলছে শীতকালের। তেমন ভ্যাপসা শীত না পড়লেও মোটামুটি শীত পড়ছে ইদানিং। শুভ্র আবারও ছাঝালো কণ্ঠে টিয়াকে বলল সব সত্যি বলার জন্য। টিয়া এখন পথ খুঁজছে কোনো রকম পালানোর জন্য। টিয়ার বাবা মা খুব গর্ব করে বলল তাদের মেয়ে কখনো কাউকে খুন করতে পারে না, কিন্তু এদের কথা একটুও বিশ্বাস করল না শুভ্র। বেলাল মির্জাও এবার টিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কারণ উনি জানেন শুভ্র কখনো কারো উপর মিথ্যে অভিযোগ করে না। প্রায় অনেকক্ষণ পর টিয়া বাধ্য হয়েই বলা শুরু করলো, আমিই খুন করেছি ছোঁয়ার মাকে, কারণ আমার মনে হয়েছিল সেদিন রাতে আমার কথা সব ছোঁয়া শুনেছে। আমি সেদিন রাতে দরজা খুলে বাহিরে গিয়ে দেখলাম ছোঁয়া সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর ছোঁয়া সবাইকে বলে দেওয়ার আগেই যদি আমি ওর মাকে শেষ করে দিতে পারি, তবে ছোঁয়া আমার কথা ভুলে মায়ের শোকে ব্যস্ত হয়ে পড়বে। আমি চাইলে ছোঁয়াকেও মারতে পারতাম, কিন্তু আমি ভালো করেই জানতাম যে ছোঁয়ার কিছু হলে শুভ্রকে আর পাওয়া হবে না আমার। শুভ্র ছোঁয়ার শোকে শেষ হয়ে যাবে। আমি জেনে গিয়েছিলাম যে শুভ্র ছোঁয়াকে পাগলের মতো ভালোবাসে। আমি ধন সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা করে দিন সবাই আমায় প্লিজ। আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে খুব ভালোবাসি। শুধুমাত্র ধন সম্পদের লোভেই আমি শুভ্রকে বিয়ে করতে চেয়েছিলাম এবং মানুষ খুন করতেও পিছুপা করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা করে দিন সবাই আমায়। আমি কথা দিচ্ছি আমি সব ছেড়ে চলে যাব অনেক দূরে। ন্যাকা কান্না করতে করতে কথাগুলো বলে টিয়া। টিয়ার মা বাবা ভীষণ অবাক। তাদের মেয়ে যে সত্যি সত্যি এমন একটা কাজ করে বসবে এটা তারা ভাবতেও পারেনি। ছোঁয়ার মনে পড়ল সেদিন ছোঁয়া লিলির সাথে দেখা করেই নিচের রুমে ফিরছিল। ছোঁয়া এবার শক্ত হয়ে টিয়ার সামনে এসে দাঁড়িয়ে ওকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে চিল্লিয়ে বলে ওঠে, তুই ক্ষমা চাইলেই কি আমার মা ফিরে আসবে আবার? পারবি আমার মাকে ফিরিয়ে দিতে? তুই পারবি আমাদের সংসারটা পূর্ণ করে দিতে? তুই পারবি আমার মায়ের আদর স্নেহ ফিরিয়ে দিতে? যদি পারিস তবেই ক্ষমা পাবি, তার আগে নয়। কথাগুলো বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে ছোঁয়া। শুভ্র এগিয়ে গিয়ে এক হাত দিয়ে ছোঁয়ার বাহু চড়িয়ে টিয়ার সামনে দাঁড়িয়ে বলে, কিভাবে মারলি তুই মেজো আম্মুকে যে আমরা কেউ একটু বুঝতে পারিনি? বালিশ চেপে। সবাই যখন নাস্তা করতে বসেছিল তখন আমি আন্টির রুমে গিয়েছিলাম। আন্টি আমাকে দেখে বসতে বললেন। আমি বসলাম। আন্টি শুয়েছিলেন, বলছিলেন শরীর নাকি কিছুটা অসুস্থ, তাই আমিও এই সুযোগে আমার কাজ সেরে চুপচাপ এসে নাস্তা করতে বসে গিয়েছিলাম। তুই বল এখন তোকে কি করা উচিত? প্লিজ শুভ্র, ক্ষমা করে দাও আমায়। লজ্জা করছে না তোর? কোন মাটি দিয়ে তৈরি রে তুই? তোকে এখন নিজের মামাতো বোন ভাবতে ঘৃণা হচ্ছে আমার। শুভ্র ভাই, তুমি কিভাবে জানলে টিয়া মেজো আম্মুকে মেরেছে? খুব রাগ নিয়ে কথাগুলো বলে লিলি। শুভ্র একটু গলা খাকারি দিয়ে বলে, যখন সবাই আহাজারি করছিল মেজো আম্মুর মৃত্যুতে তখন আমিও খুব ভেঙে পড়েছিলাম, আর ছোঁয়ার অবস্থা দেখে ওর কাছে আসার সাহস পাচ্ছিলাম না, তাই দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ তখন আমার চোখ যায় টিয়ার দিকে। টিয়ার চোখে অদ্ভুত রহস্যময় হাসি দেখে আর আগের রাতের কথাগুলো শুনে কেন যেন ওর উপরে সন্দেহ হলো, কারণ আমাদের মেজো আম্মুর তো তেমন কোনো রোগ ছিল না যে এভাবে হঠাৎ মৃত্যু হবে। তাই আমি সবার আড়ালে মেজো আম্মুর রুমে যাই তখনই, এবং ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা বালিশের সাথে পেলাম নীল রঙের একটা নখ। আর আমাদের বাসায় এমন রঙের আলাদা কেনা নখ টিয়া ছাড়া আর কেউ ব্যবহার করে না। তারপর দেখলাম ভাগ্যক্রমে আমি ওই রুম থেকে আসার পরেও ওই নখগুলো টিয়ার নখে লাগানো ছিল, শুধু একটা নখ বাদে। বাইদা রাস্তা এতক্ষণ টিয়া নিজের মুখে যা স্বীকারোক্তি করেছে সব রেকর্ড করা হয়েছে, তাই ওর বাঁচার আর কোনো উপায় নেই। সবাই স্তব্ধ।
থমথমে পরিবেশ। ছোঁয়ার গাল বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। টিয়া খুব মিনতি করে বলছে ওকে ক্ষমা করার জন্য। এবার বেলাল মির্জা মুখ ফিরিয়ে নিলেন টিয়ার থেকে। নাজমা বেগম খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। টিয়া যে তার ভাইয়ের মেয়ে। শুভ্র যদি এই বিষয়ের জন্য ওনার থেকে আরো দূরে চলে যান, এটার জন্যেই ওনার ভয় হচ্ছে বেশি। নীরবতা ভেঙে টিয়া বলল ঢাকা চলে যাবে। সাথে সাথেই শুভ্র পুলিশ ডাকে। এবার টিয়া সত্যি সত্যি ভয় পেয়ে যায়। মহিলা পুলিশ এসে টিয়ার হাতে হাত করা পরালো। টিয়া চিৎকার করছে, কিন্তু আজ টিয়ার চিৎকারে কেউ কান দিচ্ছে না, শুধু ওর বাবা মা ছাড়া। দেখতে দেখতে টিয়া সবার চোখের আড়ালে চলে গেল। এবার কাজী সাহেব মুখ খুললেন, নরম কণ্ঠে বললেন, যা বুঝলাম, বিয়ে তো আর হবে না, এবার আমি চলি তবে। এটা বলেই কাজী চলে যেতে নিলে শুভ্র আটকাই ওনাকে। সবাই আবারও অবাক হয়, কারণ শুভ্র বলে বিয়ে এখনই হবে শুভ্র ছোঁয়ার। কথাটা শুনতেই বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন রেগেমেগে কয়েকটি কথা শুনিয়ে দেন শুভ্রকে। শুভ্র তবুও বলে সে ছোঁয়াকে বিয়ে করবে, এবং আজই করবে। ছোঁয়া এতক্ষণ মাথা নিচু করেছিল, এখন সে মাথা উঁচু করে শুভ্রের দিকে তাকিয়েছে, কারণ এই প্রথম শুভ্র ছোঁয়ার জন্য বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুনের সাথে তর্ক করছে। জীবন মির্জা কিছু বলতে চেয়েও বলতে পারেননি, কারণ ওনার কথা বলার মতো যে মুখ নেই। মান্নান মির্জা কিছু বলছেন না আজ, কারণ মান্নান মির্জার জায়গায় আজ শুভ্র দাঁড়ানো। শুভ্র আজ ছোঁয়ার পাশে আছে, তাই মান্নান মির্জা নিজের জায়গায় বসে দেখছে যা হচ্ছে। স্ত্রীকে হারিয়ে তিনি এখন আর নিজের মধ্যে নেই। লিলি ওর বাবা আর দাদির উপর বেশ অসন্তুষ্ট, তবে শুভ্রের প্রতি ভীষণ সন্তুষ্ট আজ। লিলি মনে মনে ভাবছে, এভাবে যদি সে আলিফকে পেয়ে যায় তবে আর কোনো চাওয়া থাকবে না ওর। কিন্তু আলিফের মধ্যে যে অন্য রহস্যের বাসা, তা লিলি ঠিকই টের পেয়েছে। শুধু সময়ের অপেক্ষায় আছে সে। বেলাল মির্জার গর্জনে লিলির হুঁশ ফেরে। এই ছোঁয়াকে আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আর কিছুই শুনতে চাইছি না। তাহলে তুমিও শুনে রাখো, আমি ছোঁয়াকে বিয়ে করব, তা আজকেই। ছোঁয়াকে নিয়ে আমি দূরে চলে যাব, এই পরিবার থেকে অনেক দূরে চলে যাব। যেভাবে ছোটবেলায় আমার মা আমাকে নিজের থেকে এই পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেভাবে এখন আমি নিজেই নিজেকে সবার থেকে আড়াল করে নিব। শুধু পার্থক্য হবে সেবার আমি ছোট ছিলাম আর এখন আমি বড় হয়েছি, এবং আমার সাথে আমার ভালোবাসার মানুষ থাকবে এবার। দেখ শুভ্র, তুই কিন্তু তোর মাকে এখনো ভুল বুঝে আসিস। হ্যাঁ, আমি প্রথমে চাইনি তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করাতে, কিন্তু পরে আমিও চেয়েছিলাম, আর তাই তোর মা তোকে ভর্তি করতে পেরেছে। তোর ভালোর জন্যই তোর মা তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করেছিল। তুই ছোটবেলায় প্রচুর দুষ্ট ছিলি, রোজ মানুষে তোর নামে অভিযোগ নিয়ে আসতো বাসায়, তাই বাধ্য হয়ে তোর মা এই সিদ্ধান্ত নিয়েছিল, এবং আমরাও তাতে মতামত দিয়েছিলাম। শুধু শুধু এতগুলো বছর ধরে তুই তোর মাকে ভুল বুঝে দূরে সরে আসিস তার থেকে। এখন আবার এসব বলে তুই তোর মাকে কষ্ট দিচ্ছিস, বুঝতে পারছিস তুই? এত বোঝাবুঝির দরকার নাই আমার। ছোঁয়াকে মেনে নিলে আসি আমি, নয়তো চলে যাব ওকে নিয়ে। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে, আমার না। আমার মায়ের ভাইয়ের মেয়ের মতো ধন সম্পদে এত লোভ নাই আবার। আমি সাধারণভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই তো অন্য কোম্পানিতে উঁচু পদে জব করি নিজের যোগ্যতায়। দেখ দাদু ভাই, আমার জন্য তোরা সবাই সমান, তাই বলে বাড়ির মেয়েকে বাড়ির বউ করা আমাদের পক্ষে সম্ভব না। ও সিরিয়াসলি দাদি, তোমরা ছোঁয়াকে এই পরিবারের একজন মানো? বিশ্বাস করো, ছোঁয়া এই বংশেরই মেয়ে। আর এত লুকালুকি করিও না প্লিজ। সব জেনে গিয়েছি আমি, ছোঁয়ার জন্ম পরিচয় জেনে গেছি আমি, এবং এটাও জেনে গিয়েছি যে ছোঁয়া এই বংশেরই মেয়ে। এবার তোমরা বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছুই যায় আসে না। ছোঁয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে, আজ যেন সে এক নতুন শুভ্রকে দেখছে। ছোঁয়ার বুকটা হঠাৎ ব্যথায় কুকিয়ে উঠল। ওর জন্ম পরিচয় কি হতে পারে? কেন সবাই ওর সাথে এমন আচরণ করে তা সে জানার জন্য অধীর আগ্রহে আছে। সবাই আজ শুভ্রকে নতুন রূপে দেখছে, যেন এমনভাবে তাকিয়ে আছে ওর দিকে। এবার শুভ্র ওর মা নাজমা বেগমের দিকে তাকিয়ে বললেন, কি আপনিও কি রাজি নন আমার আর ছোঁয়ার বিয়েতে? থাক, কাউকে রাজি থাকতে হবে না, কাজী মোল্লা মামা বিয়ে পড়ান। সবাইকে চমকে দিয়ে নাজমা বেগম বলে উঠলেন, এই বিয়ে হবে না এভাবে, আমি হতে দিব না এই বিয়ে। আমার ছেলের বউ আমি পছন্দ করব, নিজ হাতে সাজাবো আমি আমার ছেলের বউকে।
ছোঁয়ার মধ্যে আমি আমার ছেলের বউয়ের কোনো প্রতিচ্ছবি পাচ্ছি না। শুভ্র রেগে গিয়ে কিছু বলতে যাবে তখনই শুভ্র রেগে যাওয়ার আগেই নাজমা বেগম বলে ওঠেন আবার, আমার ছেলের বউকে আমি নিজ হাতে বউ সাজাবো আজ। ছোঁয়া, আয় তোমা আমার সাথে। বউ না সাজলে কি বিয়ের অনুভূতি আসে? বিয়ে যখন হবে তবে আমার বিয়ের শাড়ি দিয়েই আমার ছেলের বউ বধূ সাজবে। এটা বলেই ছোঁয়াকে নিজের সাথে নিচের রুমে নিয়ে গেলেন নাজমা বেগম। বেলাল মির্জা বাধা দিলেও উনি আজ কারো কথা শোনেননি। আঞ্জুমা খাতুন তো রাগে দুঃখে নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। বড়দের কথা যদি কেউ না শোনে তবে বড়দের আর সেখানে থাকার কোনো প্রয়োজনই নেই, তা আঞ্জুমা খাতুন মনে করেন। বেলাল মির্জা গিয়ে কয়েকবার দরজায় শব্দ করতেই আঞ্জুমা খাতুন দরজা খুলে দেন। নাজমা বেগমের সব রাগ তিনি এখন বেলাল মির্জার উপরই বের করবেন। বেলাল মির্জাও এবার বুঝেছে ছেলের কথা। আজ না শুনলে চিরদিনের জন্য ছেলেকে হারাতে হবে, তাই তিনি আঞ্জুমা খাতুনকে বোঝাতে এসেছে। অনেক বুঝিয়ে বেলাল মির্জা আঞ্জুমা খাতুনকে হল রুমে নিয়ে আসে। লিলিও মায়ের সাথে ছোঁয়াকে তৈরি করতেছে। সোহা বাড়ির অন্য ছোট সদস্যদের সাথে বসে আছে। মান্নান মির্জা, জীবন মির্জা সোফায় বসে আছেন কাজী সাহেবের সাথে। জায়দা বেগম নিজের গলার গহনা এনেছেন ছোঁয়াকে পরানোর জন্য। ছোঁয়া বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে সবাইকে, কিন্তু কেউই ওর কথা শুনছে না। ছোঁয়ার মনে ওর মায়ের কথাগুলো ঘুরছে। ওর মা যে বলেছে ওই বালাগুলো না ছোঁয়ার জন্য, আর কিন্তু আজ বিয়ে হলে তো ওকে এগুলো পরতে হবে, তাই সে কাচুমাচু করতেছে। অবশেষে ছোঁয়াকে আনা হলো। শুভ্রের পাশে বসানো হলো ছোঁয়াকে। ছোঁয়া মাথা নিচু করে রেখেছে। কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলা হয়েছে, তার মাঝেই ছোঁয়া বলে উঠল ও শুভ্রের সাথে কিছু কথা বলতে চায়। সবাই অনুমতি দিলেন, কিন্তু বেলাল মির্জার একটাই কথা, সবার সামনেই বলতে হবে যা বলার। শুভ্র কিছু বলতে চাইলেও ছোঁয়া দিল না ওকে ঝামেলা করতে। আর ছোঁয়া কয়েকটা ঢোক গিলে বলে, আম্মু আমাকে প্রমিস করিয়েছে আমি যেন ওই বালাচোরা কখনোই স্পর্শ না করি। তবে এটা লিলিকে বলার পর লিলি বলছে আম্মুর সাথে নাকি তোমার কথা হয়েছে। কি বলেছে আম্মু তোমায় বলবে প্লিজ? তুই ছোট মেয়ে, এত কিছু জেনে কি করবি তুই? ছোট হলে বিয়ে করছো কেন? বাচ্চাদের মতো কথা বলিস না ছোঁয়া, আমার পরিশ্রমে পানি ঢালিস না। আগে আম্মুকে বলছে শুনবো, তারপর বিয়ে। সবার সামনে না হলে বুঝিয়ে দিতাম এই শুভ্রর সাথে তর্ক করার ফল কি ও কত প্রকার। একটু মিনমিনিয়ে বলে শুভ্র কথাটি। ছোঁয়া মুখ ভেঙচি কেটে বলে, সিরিয়াসলি বলছি আমি আমার মাকে করা ওয়াদা ভাঙতে কিছুতেই পারবো না, বিয়ে ক্যান্সেল। এটা বলেই ছোঁয়া উঠে যেতে নিলেই শুভ্র বলে, আচ্ছা শোন। ছোঁয়া বসে আবার। এবার শুভ্র কথা বলা শুরু করার আগেই লিলি বলে ওঠে, ভাইয়া তুমি তো নাকি সব জেনেছো। মেজো আম্মু নাকি তোমাকে সব বলেছে। বলো সবাইকে সব সত্যি। বলো সবাইকে ছোঁয়ার জন্ম পরিচয়। সত্যিটা না জানলে সবাই ছোঁয়াকে কথা শুনিয়ে যাবে সারা জীবন। এবার ছোঁয়াও বলে, আবার জায়দা বেগমও বলেন শুভ্রকে সব বলার জন্য, কারণ উনি কিচ্ছু জানেন না। ওনার বিয়ে হয়েছে ছোঁয়ার জন্মের 3 বছর পর। ছোঁয়ার সেজো চাচা চাচি সব জানেন, কিন্তু ওনারা এসবে কোনো কথা বলেন না। যা হয় তা দেখেন শুধু চুপচাপ। সবার রিকোয়েস্টে শুভ্র সবটা বলার সিদ্ধান্ত নিল, কারণ ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আছে সবটা জানার। আসলে আমি ওই দিন রাতে টিয়া আর ওর মা বাবার কথা শুনে জানতে পেরেছি ছোঁয়ার জন্ম পরিচয়ের রহস্য আছে। বাড়ির বড়রা কিছু লুকিয়েছে আমাদের থেকে। তারপর আমি মেজো আম্মুর কাছে যাই। মেজো আম্মুর কাছে গিয়ে জানতে পারি যে শুধু আমরা ছোটরা না, বরং ছোট চাচিও অজানা এই রহস্য থেকে। আমি জানতে পারি যে ছোঁয়া এই বংশেরই মেয়ে, কিন্তু আমার আব্বু আর দাদি এই কথা কখনোই বিশ্বাস করেনি। কথাগুলো শুনেই ছোঁয়ার চোখ জলে টলমলো করে উঠল। মুহূর্তেই গড়িয়ে পড়ল গাল বেয়ে নোনা জল। ছোঁয়া মনে করতো সব সময় ওর জন্ম পরিচয়ে হয়তো রহস্য আছে কোনো, কিন্তু এটা যে সত্যি হয়ে যাবে তা কখনোই ভাবেনি ছোঁয়া। ছোঁয়ার দিকে তাকিয়ে অদ্ভুত কষ্ট অনুভব করল শুভ্র। এবার জায়দা বেগম খুব উত্তেজনার সাথে শুভ্রকে বলল, বলো শুভ্র, সব বলো। আমি আর পারছি না অপেক্ষা করতে। ছোঁয়ার জন্ম পরিচয়ে কি এমন সত্যি যে সবাই আমার থেকে লুকিয়েছ? ছোট চাচি আম্মু সত্যিটা জানলে হয়তো তুমিও আমার মধুবালাকে আর আদর করবে না, মায়ের স্নেহে বুকে টেনে নিবে না।
এবার জায়দা বেগম খুব উত্তেজনার সাথে শুভ্রকে বলল। ছোঁয়ার হেঁচকি উঠে গেল এবার কাঁদতে কাঁদতে। এতটুকুও তো সে পারছে না সহ্য করতে, তবে সবটা কিভাবে করবে সহ্য? খুব যে কষ্ট হচ্ছে ছোঁয়ার এসব শুনে। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে, কেউ যেন বুকের ভেতর ছুরি দিয়ে আঘাত করছে অনবরত। পারছে না কারো দিকে তাকানোর সাহস, অপমান লাগছে খুব। সব নীরবতা ঠেলে শুভ্র উচ্চারণ করল। ছোঁয়া ছোট চাচ্চুর মেয়ে। মেজু আম্মুর ছোট বোনের সাথে ছোট চাচ্চুর প্রেম ছিল। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু দাদি এক ঘরে দুই বোনকে কিছুতেই মেনে নিবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়। এর মাঝে ছোট চাচ্চু জানতে পারে ছোঁয়ার মা এই বালাজোড়ার জন্যই ওনার সাথে সম্পর্ক করেছে, তাই চাচ্চু ওনাকে এড়িয়ে চলতে শুরু করেন। আর এসব চলাকালের মধ্যেই ছোঁয়া ওই ভদ্রমহিলার গর্ভে আসেন। ছোট চাচ্চুকে উনি সাথে সাথেই বলেন এটা, কিন্তু ছোট চাচ্চু রাগের মাথায় অস্বীকার করেন সবটা। তবে ওই ভদ্রমহিলার বালাজোড়ার প্রতি লোভ থাকলেও ছোট চাচ্চুকে তিনি একটু বেশিই ভালোবাসতেন। পরে ছোঁয়ার জন্ম হওয়ার সময় অনেক কষ্ট পেয়ে ভদ্রমহিলা মারা যান। মেজো আম্মু সদ্য জন্ম নেওয়া ছোঁয়াকে এই বাসায় এনে সবাইকে বলে দেন সব সত্যি। ছোট চাচু তখন নিজের ভুল বুঝতে পারেন এবং ছোঁয়াকে চান, কিন্তু মেজো আম্মু ওনার কাছে ছোঁয়াকে দেননি, কারণ ছোট চাচু সত্যি অপরাধী। ওনার কারণেই ছোঁয়ার মাকে সমাজের অপবাদ পেয়ে মরতে হয়েছে। এর মাঝে একটা সত্যি ছোট চাচু কখনোই প্রকাশ করেননি, যেটা মেজো আব্বু আর মেজো আম্মু ছাড়া আর কেউই জানতো না। পুরো পরিবার জানে ছোঁয়া ছোট চাচ্চু আর ওই ভদ্রমহিলার অবৈধ সন্তান, কিন্তু এটা সত্যি নয়। ছোট আব্বু ছোঁয়ার আম্মুকে গোপনে বিয়ে করেছিলেন। দাদির ভয়ে ছোট আব্বু এটা বলতে পারেনি কাউকে, এবং মেজো আম্মুকেও কসম দিয়েছিলেন যেন এই সত্যি কাউকে না বলে। শুনে রাখো সবাই, আমার মধুবালা পবিত্র বন্ধনে জন্ম নিয়েছে। কেউ যদি আর ওর সাথে খারাপ আচরণ করেছো তো ছাড়বো না কাউকে আমি। শুভ্রের কথা শেষ হতে না হতেই ছোঁয়া এক ছুটে নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ কোন সত্যি জানল সে? কেন এমন করলেন জীবন মির্জার মায়ের সাথে? কেন জন্মের সাথে সাথে নিজের মাকে হারাতে হলো ওর? কেন সেলিনা পারভিন এত বছর কিছু বলেনি ওকে? কেন 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 হলো ওর সাথে এমন? কোন পাপের শাস্তি ওকে দিলেন খোদা? হাজারো প্রশ্ন ছোঁয়ার মন জুড়ে। শুভ্র সহ সবাই দরজায় শব্দ করছে, কিন্তু ছোঁয়া দরজা খুলছে না। ভয় পেয়ে যাচ্ছে সবাই যত সময় যাচ্ছে। শুভ্র অনেকক্ষণ ধরে নক করতে করতে বিরক্ত হয়ে যায়। ভয় বাসা বাঁধে প্রাণ জুড়ে। প্রায় 30 মিনিট পর শুভ্র ছোঁয়ার রুমের ব্যালকনি দিয়ে প্রবেশ করে ওর রুমে। শুভ্র আর এক ধাক্কা খায় ছোঁয়ার রুমে প্রবেশ করে। পুরো রুম অগোছালো ছোঁয়ার। রুমের কোথাও ছোঁয়া নেই। শুভ্র ওর রুমের ওয়াশরুমও চেক করে, সেখানেও ছোঁয়া নেই। মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ে এবার শুভ্র। ছোঁয়া চলে গেছে, কিন্তু কোথায়? এর মাঝে সবাই ভুলে গেলেন জায়দা বেগমের কথা। জায়দা বেগম এখনো পর্যন্ত সেখানেই বসে আছেন আনমনা হয়ে। এমন সত্যির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। শুভ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে ছোঁয়া। শুভ্র বাধা দিচ্ছে না। কাঁদুক, কাঁদলে যদি বুকটা হালকা হয় তবে কাঁদুক। শুভ্র ছোঁয়াকে খুঁজে পেয়েছে, এটাই অনেক এই মুহূর্তের জন্য। শুভ্র নিজেও কাঁদতেছে। বুকটা যে শূন্য হয়ে গিয়েছিল ছোঁয়াকে হারিয়ে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। পাগলের মতো খুঁজেছে শুভ্র ছোঁয়াকে বিকাল থেকে। ছোঁয়া যে যে জায়গাগুলোই যেতে পারে সব জায়গায় খুঁজেছে শুভ্র ওকে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। একটু আগেই শুভ্র ট্রেন স্টেশনে এসেছিল ছোঁয়াকে খোঁজার ছলে, কিন্তু শুভ্রের একটুও ভাবনা ছিল না যে এখানেই সে তার ছোঁয়ার দেখা পাবে। ছোঁয়া কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছিল, কিন্তু গন্তব্য জানা ছিল না। তাই এত সময় ধরে এই স্টেশনে বসে বসে অশ্রু বিসর্জন দিচ্ছিল। মুহূর্তেই যেন পৃথিবীটা ধোঁয়াশা হয়ে গেল ছোঁয়ার, এমন মনে হচ্ছে। শুভ্র ছোঁয়ার পাশে এসে বসতেই প্রথমে ছোঁয়া পালিয়ে যেতে চাইছিল, কিন্তু শুভ্র তা হতে দেয়নি। খপ করে ছোঁয়ার হাত শক্ত করে ধরে ওর পাশে বসিয়ে বকাও দিয়েছে হালকা, আর সাথে সাথে ছোঁয়া ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাত এখন 2টো ছুঁই ছুঁই। এখনো ছোঁয়া শুভ্রের কাঁধে মাথা রেখে বসে আছে, তবে কান্নার বেগ কমেছে অনেকটা। থেকে থেকে হেঁচকি তুলছে শুধু। শুভ্র বাক প্রতিবন্ধীর মতো বসে আছে। শুভ্রর যে জানা নেই ছোঁয়াকে এই মুহূর্তে কোন ভাষায় সে সান্ত্বনা দিবে। মেয়েটা যে ভেতর থেকে ভেঙে গেছে পুরোটা। শুভ্রের সহ্য হচ্ছে না ছোঁয়ার কষ্ট। এর মাঝেই শুভ্র মিনমিন করে কয়েকবার বলেছে ছোঁয়াকে বাসায় যাওয়ার কথা, কিন্তু ছোঁয়ার কোনো সারা শব্দ সে পায়নি।
ছোঁয়া বাসায় যাওয়ার জন্য মোটেও প্রস্তুত না, ভীষণ লজ্জা করছে ওর। কেন এতগুলো বছর আমাকে বলেননি আপনি কিছু? কেন? আপনি যদি আমাকে আগে বলতেন স্বাভাবিকভাবে, তবে আজ অস্বাভাবিকভাবে জানতে হতো না আমাকে। কেন এত বড় মিথ্যা? কেন এত বড় ধোঁকা করলেন আপনি আমার সাথে? আজ বুঝতে পারছি আপনি এই কারণেই ছোঁয়ার প্রতি দুর্বল, অথচ আমি ভাবতাম। আপনি কি ভাবতে পারছেন এত বড় সত্যিটা জানার পর মেয়েটার অবস্থা কি হয়েছে? কোথায় আছে মেয়েটা? একটু কি চিন্তা হচ্ছে না মেয়েটার জন্য বাবা হয়ে? আপনি কি জানেন আজকের পর থেকে ছোঁয়া আপনাকে কতটা ঘৃণার নজরে দেখবে? আপনার জন্য মেয়েটার মনে পাহাড় সমান ঘৃণা জন্মেছে। কিভাবে পারলেন বিয়ে করে স্ত্রী সন্তানকে অস্বীকার করতে আপনি? শুধুমাত্র আপনার পাপের ফলে আজ আমি মাতৃশূন্য। আপনার পাপের শাস্তি খোদা আমাকে দিচ্ছে। আমি বিয়ের এতগুলো বছর হয়ে গেলেও মা ডাক শুনতে পারিনি, শুধুমাত্র আপনার করা পাপের ফলের জন্য। আপনি খারাপ, খুব খারাপ, শুনছেন? কথাগুলো বলতে বলতেই খুব ক্লান্ত হয়ে বসে পড়েন জায়েদা বেগম। অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন জীবন মির্জা। তখনই রুমে প্রবেশ করেন মান্নান মির্জা আর জীবন মির্জার উদ্দেশ্যে বলেন, আমি চাইনি কখনো তোর এই রহস্য সবার সামনে আসুক, তবু ওই যে বলে না, সত্য কখনো গোপন থাকে না, ঠিক তাই হলো। এতগুলো বছর পর তোকে দাঁড়াতে হলো কাঠগড়ায়। যাই হোক, আমি বলতে এসেছিলাম আমার ছোঁয়া আমার মেয়েই থাকবে, হোক সব জানাজানি, এতে আমার কোনো কিছু যায় আসে না। আমার মেয়ের প্রতি কখনোই তুই অধিকার দেখাতে আসবি না। আমি চাই না বিষয়টি ঘরের বাইরে যাক। আর হ্যাঁ শুভ্র, আরো 2 ঘন্টা আগেই ছোঁয়াকে পেয়েছে। শুভ্র কোনো মতে বুঝিয়ে ওকে বাসায় নিয়ে আসবে, চিন্তা করা লাগবে না কাউকে, আর আমার মেয়ের জন্য। জীবন মির্জার চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। মান্নান মির্জা কথাগুলো বলেই চলে গেলেন। জায়েদা বেগমের চোখের জল যেন আজ অবাধ্য। অনেক রাত হয়েছে, বাসায় চলো। কিছুতেই যাব না। দেখো ছোঁয়া, এবার কিন্তু থাপ্পড় খাবি। দাও, কান্নাচ্ছরিত নরম কণ্ঠে বলে ছোঁয়া। শুভ্র একটা মুচকি হাসি দিয়ে নিজের ঠোঁটজোড়া ছোঁয়ার কপালে বসিয়ে দিল। ভালোবাসার প্রথম স্পর্শ। ছোঁয়া হালকা কেঁপে উঠল। দিলাম, এবার চল। বললাম তো যাবো না ওই বাসায় আমি আর। বড় আপু আর দাদি এখন থেকে আরো বেশি করে কথা শোনাবে আমাকে। কেউ তোকে কোনো কথা শোনাবে না, আর বিশ্বাস রাখ আমার উপর। আচ্ছা, তুই শুধু নিজের কথাই ভাবছিস? একবারও কি চিন্তা এসেছে তোর মাথায় ছোট আম্মুর? ছোট আম্মু তো তোর মতো আজ জানতে পেরেছে সবটা। তুই ওনার স্বামীর আগের স্ত্রীর সন্তান, এটা জানার পর তার অবস্থার কথা একবারও এসেছে কি তোর মাথায়? উনিও ভালো নেই, চল বাসায় চল। উনি এত কিছু জানার পর বাসায় থাকতে পারলে তুই কেন পারবি না? আর কোনো কথা শুনতে চাই না, বাসায় চল, নয়তো কিন্তু সত্যি মারতে মারতে নিয়ে যাব। ছোঁয়া আর কোনো কথা বলেনি, কারণ সে জানে শুভ্র ওকে বাসায় না নিয়ে এক পাও নাড়াবে না এখান থেকে। শুভ্রের জেদ সম্পর্কে সে ছোঁয়ার থেকে বেশি ধারণা আর কারণেই। ছোঁয়া বাধ্য মেয়ের মতোই গাড়িতে এসে বসল। শেষ রাতের দিকে দুজন বাসায় ফিরল। বেলাল মির্জা, আনসুমা খাতুন সবাই আজ জেগে আছে ছোঁয়ার জন্য। হলরুমে বসে আছে সবাই। আনসুমা খাতুন আজ ছোঁয়াকে মন থেকে মেনে নিয়েছে ছোঁয়ার জন্ম বৈধ জেনে, কিন্তু উনি এটা ছোঁয়াকে জানানোর সাহস পাচ্ছেন না। ভীষণ লজ্জা লাগছে ওনার। শুভ্র হাত ধরে ছোঁয়াকে নিয়ে ঘরে প্রবেশ করেন। ছোঁয়ার ব্যাগ শুভ্রের কাঁধে। ছোঁয়া সবাইকে এড়িয়ে নিচের রুমে চলে গেল। শুভ্র সবাইকে বলে ছোঁয়াকে এখন বিরক্ত না করার জন্য, আর একা থাকতে দেওয়ার জন্য। সবাইকে ঘুমোতে যেতে বলে শুভ্র এগিয়ে গেল ছোঁয়ার রুমের দিকে। রুমে গিয়ে দেখে ছোঁয়া রুমে নেই। ওয়াশরুম থেকে ঝুমঝুম শব্দ ভেসে আসছে পানির। ছোঁয়ার ব্যাগ বিছানার উপর রেখে শুভ্র চলে যায় নিচের রুমে। ছোঁয়া ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই ফজরের আজান সুর ভাসছে প্রকৃতি জুড়ে। সকাল হয়ে গেছে। আজান শেষ হতেই ক্লান্ত শরীর নিয়ে ছোঁয়া নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিল। মনের সাথে শরীরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মন ভালো না থাকলে শরীরটাও নেতিয়ে পড়ে। লিলি প্রায়ই সকাল 10টায় জেগেছে, তাও আলিফ কল করে জাগিয়েছে ওকে। আজ আলিফের কল পেয়ে খুশির চেয়ে কষ্ট হচ্ছে বেশি লিলির। লিলি আজ আলিফকে এমন একটা সত্যি বলবে যা বলার পর তাদের সম্পর্ক হয়তো আর থাকবে না স্বাভাবিক। বুকটা ছিঁড়ে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে লিলির। একটুখানি কথা বলে লিলি কল রেখে দেয় আজ। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে যায়। পুরো ঘরে আজ পিনপতন নীরবতা। টেবিলের উপর
কলা, পাউরুটি আর কিছু ফল রাখা আছে। একটা কলা আর পাউরুটি নিয়ে ছাদের দিকে এগিয়ে গেল লিলি। ছাদে গিয়ে ছোঁয়ার ফুল গাছের ফুলগুলো ছুঁয়ে একটা শুকনো হাসি দিল। মনটা ভীষণ আনচান করছে আজ লিলির। এই সকালেই রোদের তাপ ভীষণ প্রখর। লিলির মনে হচ্ছে ওর শরীর যেন রোদের তাপে ঝলসে যাচ্ছে। লিলি আর থাকতে পারল না ছাদে। দ্রুত পায়ে নেমে গেল সিঁড়ি দিয়ে। নিচের রুমে প্রবেশ করে লিলি ফোন হাতে মেসেজ অপশনে গিয়ে লিখল, কখনো যদি মারাত্মক কোনো সত্যি জানতে পারেন আমার ব্যাপারে, তবে ছেড়ে চলে যাবে আমায়, নাকি বুকে টেনে নেবেন স্যার? এতটুকু লিখেই আলিফের নাম্বারে সেন্ড করলো লিলি। আলিফ মেসেজটা পেয়ে তেমন কোনো রিয়াকশন না করে রিপ্লাই দেয়, অবশ্যই যাব না সেরে, আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছি। প্রথম দেখা শুধু ভালো লাগা ছিল, তবে কথা বলতে বলতে এতটাই কাছের হয়ে গিয়েছো যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে বুকের গভীরে মিশে গেছো। আজ বিকালে দেখা করিও। বিকালে আলিফ বসে আছে লেকের পাড়ে। একা একা বসে থাকতে কেমন জানি বিরক্তি লাগছে আলিফের। একটু পরেই লিলি আসলে সব বিরক্তি মিশে যায় প্রকৃতির সাথে আলিফের। লিলির মন খারাপ আজ। পাশাপাশি বসে আছে দুজন, কেউ কোনো কথা বলছে না। নীরবতা কাটিয়ে আলিফ বলে, বলো এবার সে মারাত্মক সত্যিটি শুনতে ইচ্ছুক আমি। মুহূর্তেই লিলির বুকের ধুকপুক প্রচণ্ড রকম বেড়ে গেল। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে লিলির। আলিফ এর মাঝেই আরও কয়েকবার বলতে। লিলি ঘামছে প্রচুর। লিলির অবস্থা দেখে আলিফ ভয় পেয়ে যায়। কি এমন সত্যি যার জন্য লিলির অবস্থা খারাপের দিকে যাচ্ছে ভাবছে আলিফ। আলিফ গিয়ে এক বোতল মিনারেল ওয়াটার কিনে এনে লিলিকে খাইয়ে দিল। প্রায় অনেকক্ষণ পর লিলি ধীর কণ্ঠে বলা শুরু করলো, আমি লীলা স্যার, বিশ্বাস করুন আমি মোটেও জানতাম না যে আপনি ছোঁয়া ভেবে আমাকে মেসেজ দিয়েছেন। যদি জানতাম তবে কখনোই আপনার সাথে এতটা গভীরে যেতাম না। আমি যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। আর আমাদের বাসায় পারিবারিক ঝামেলা চলছিল কয়েকদিন ধরে, তার মাঝে ছোঁয়ার মা মারা গেলেন। এত কিছুর মাঝে সত্যিটা বলতে যেও পিছিয়ে গিয়েছিলাম আমি বারংবার। প্লিজ স্যার ক্ষমা করে দিন, বড় ভুল হয়ে গেছে আমার। কিভাবে বলবো স্যার লজ্জার কথা। প্রথম দেখায় আপনার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলাম, তাই আপনার মেসেজ পেয়ে কিছু না ভেবেই কথা বলা শুরু করেছি। কিন্তু ধীরে ধীরে আপনার কথার ভাঁজে বুঝতে পারি আপনি আমাকে নয় বরং ছোঁয়াকে পছন্দ করেন। কিন্তু আমি আপনাকে ভালোবাসি স্যার, বড্ড বেশি ভালোবাসি। আপনাকে হারানোর ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে স্যার। সব বলে দিয়েছি, এবার সিদ্ধান্ত আপনার হাতে। এই সম্পর্ক অধরা থাকবে নাকি পূর্ণতা পাবে তা আপনার উপরেই ছেড়ে দিলাম। সব শুনে আলিফ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিস্তব্ধ হয়ে বসে আছে, কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না সে। ঠোঁট ফুলিয়ে কাঁদছে লিলি। আলিফ চোখ ঘুরিয়ে তাকায় লিলির দিকে। লিলির ঢোক গেলে বাতাসে খেলা করছে পানির ঢেউ। রেড়িছিনির শব্দ আলিফ লিলির কর্ণকুহর হলেও কারো এতে কোনো ধ্যান নেই। চারপাশের সবুজ পাতা বাতাসে দুলছে। গাছের পাতা যেন অদ্ভুত শব্দ করছে লিলির মনে হচ্ছে। সম্পর্কের পর এই প্রথম আমাদের দেখা হলো। এর আগে কখনো আমাদের আর ভিডিও কলে কথা হয়নি। তবুও তোমায় দেখে আমি একটু অবাক হইনি। তোমার কি একটুও মাথায় আসেনি যে আমি সোহাকে ভালোবাসলি? তোমাকে দেখে আমি অবাক হলাম না কেন? তাহলে কি? তাহলে আমি 2 দিন আগেই জেনেছি আলিয়া থেকে। আমার প্রথম দেখায় সোহাকে ভালো লেগেছিল। তুমি হয়তো খেয়াল করিনি, আমি সেদিন ছোঁয়ার দিকে তাকিয়েছিলাম মুগ্ধ নয়নে। পরে আমি খোঁজ নিয়ে দেখি তোমার চাচাতো বোন লামিয়ে আমার বোন আলিয়ার সাথে পড়ে। তারপর আলিয়াকে বুঝিয়ে বলে ওকে দিয়ে তোমার নাম্বার সংগ্রহ করলাম। যদিও আমি সোয়ার নাম্বার চেয়েছিলাম, কিন্তু আলিয়া ভুল করে তোমার নাম্বার নিয়ে এসেছিল। তারপর থেকে তোমার সাথে কথা বলা শুরু করলাম, কিন্তু মনে মনে সোয়ার ছবি আঁকতাম। বিশ্বাস করো, মনে সোয়ার ছবি আঁকলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যার সাথে কথা বলেছি তার প্রতি দুর্বল হয়েছি। সোয়াকে শুধু 2-1 বার দেখেছি, আর তোমার সাথে এতগুলো দিন এত মুহূর্ত কাটিয়েছি। শেষ পর্যন্ত তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছি আমি। তোমার কথাগুলো মুগ্ধ করেছে আমায়। এতটা মুগ্ধ আমি সোয়াকে দেখেও হয়নি। আলিয়া থেকে জানতে পেরে এই বিষয়টা আমি সত্যিই খুব অবাক হয়েছি।
সাথে বুকের বাঁ পাশে ব্যথা হয়েছিল খানিকক্ষণ। তবে পরে মাথা ঠান্ডা করে ভেবেছি আমি ভুল আমারই ছিল। আমি আলিয়াকে নাম বলতে ভুল করেছিলাম, কিন্তু একদিকে ভালোই হয়েছে। যদি সেদিন নামে ভুল না করতাম তাহলে তোমার মতো পাগলিকে পেতাম না কখনোই। সোয়াকে আমি মায়াবতী বলতাম ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার চোখে একটা মাত্র তুমি আমার মায়াবতী। ভালোবাসি তোমায়, স্বপ্নে তোমায় ছেড়ে যাওয়ার কথা কল্পনা করব না আমি। লিলি হা হয়ে শুনছে আলিফের সব কথা। লিলির সত্যিই খেয়াল ছিল না যে আলিফ ছোঁয়ার জায়গায় ওকে দেখে অবাক না হওয়ার বিষয়টা। আলিফের কথা শুনে লিলির চোখে খুশির অশ্রু চিকচিক করছে আর ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। লিলির মনে হচ্ছে এই মুহূর্তটা ওর জীবনের সেরা মুহূর্ত। এভাবে নিস্তব্ধ নীরবভাবে কেটে গেল অনেকগুলো দিন। ছোঁয়া এখনো স্বাভাবিক হতে পারেনি কারোর সাথে। একদিন সন্ধ্যার দিকে জায়দা বেগম ছোঁয়ার রুমে যায় কফি নিয়ে। সন্ধ্যায় কফি খাওয়া ছোঁয়ার একটা বদ অভ্যেসে পরিণত হয়েছে। তবে সেলিনা পারভিনের মৃত্যুর পর থেকে ওকে সন্ধ্যায় কফি খেতে দেখা যায়নি আর। জায়দা বেগমের প্রবেশ দেখে ছোঁয়া ব্যালকনিতে গিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়। জায়দা বেগম ডাকতে চেয়েও ডাকতে পারেনি, গলা ধরে এসেছে ওনার, তাই চোখের কোণে জমা জল নিয়ে চলে গেলেন উনি। ছোঁয়ার কেমন জানি ভীষণ লজ্জা লাগছে এই মহিলার সামনে যেতে আজ। ছোট থেকে যাকে চাচি আম্মু চেনে এসেছে সে কিনা তার সৎ মা, মানতে পারছে না ছোঁয়া। গাল বেয়ে অশ্রু কণা ছড়তে থাকে তার। লামিয়া, সানিয়া, সোহা, লিলি সবাই এসে ছোঁয়ার সাথে আড্ডা দিচ্ছে। উদ্দেশ্য ছোঁয়ার মন ভালো করা। সোহার মনটাও অনেকটা খারাপ, তাই সে চুপচাপ হয়ে আছে। সোহা একা একা বসে খাতায় আঁকিবুকি করছিল মন খারাপ করে, তাই লিলি ওকে জোর করে নিয়ে এসেছে। সবার হাতে কফির মগ, কিন্তু ছোঁয়া হাতে কফি মগ নেয়নি। সন্ধ্যার কফিটা ওকে সব সময় সেলিনা পারভিন করে দিত। কফির মগ হাতে নিলেই গলা চড়িয়ে কান্না চলে আসে ছোঁয়ার। সোহার মন খারাপের প্রধান কারণ হলো মা নেই, আর সবে জানতে পেরেছে ছোঁয়া তার আপন বড় বোন নয়, তাই সে মনমরা হয়ে আছে। যদি ছোঁয়া আর আগের মতো আদর না করে সেই ভয়ে। মায়ের পরে যে একমাত্র বড় বোনকেই মায়ের স্থানে বসানো যায়। ছোঁয়ার অবস্থা দেখে লিলি, সানিয়া আর লামিয়াকে ইশারা করলো সোহাকে নিয়ে অন্য কোথাও যাওয়ার জন্য। তারা চলে গেলে লিলি ছোঁয়ার বাহু জড়িয়ে ধরে বলে, এই শুভ্র ভাইয়ের মধুবালা, এবার তো একটু স্বাভাবিক হ। আর কত এভাবে মন খারাপ করে বসে থাকবি? যে যাওয়ার সে তো চলে যাবেই। আমরা সবাই একদিন চলে যাব এভাবে না ফেরার দেশে। বাঁচা মরা আমাদের হাতে কিছুই নেই ছোঁয়া, বোঝার চেষ্টা কর। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না বোন, এবার একটু নিজেকে সামলা। তুই কি জানিস তোর এমন অবস্থা দেখে সোহার অবস্থা কতটা খারাপের দিকে যাচ্ছে? মেয়েটা সবে মাত্র মা হারিয়েছে, বয়স খুবই অল্প। মায়ের পর তুই ওর মা, তুই যদি এভাবে মন মরা হয়ে থাকিস সারাক্ষণ, তবে কিভাবে হবে? সোহাকে কে সামলাবে? মেয়েটা যে তোর আদর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তুই কি জানিস তুই সোহার আপন বোন না জেনেও সোহা তোকে না পেয়ে সে দিন রাত কত পাগলামি করছে? ওকে অনেক কষ্টে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। লিলির কথা শুনে ছোঁয়া কি করবে বুঝতে পারছে না। সবকিছু যে ওর এই মুহূর্তে বিষাক্ত লাগছে। লিলি চলে গেলে ছোঁয়া চোখ বন্ধ করে ভাবতে থাকে ওর বলা প্রতিটি কথা। লিলি তো ভুল কিছু বলেনি। সোহার বয়স অল্প, এই বয়সে মা হারিয়ে মেয়েটা সত্যিই ভেঙে পড়েছে খুব, কিন্তু বাহির থেকে দেখে তা বোঝা মুশকিল। সোহা হলরুমে সবার সাথে বসেছিল। ছোঁয়া দৌড়ে এসে সোহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে সবার সামনে। সোহাও নিজেকে কন্ট্রোল করতে না পেরে চোখের জল ছেড়ে দেয়। সেলিনা পারভিন মারা যাওয়ার পর এই প্রথম দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। এর আগে যে যার মতো শোক পালন করেছে, কারো দিকে কারো কোনো লক্ষ্য ছিল না। ছোঁয়া পাগলের মতো সোহাকে কপালে গালে থুতনিতে চুমু দিয়ে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে বোনকে, আর প্রমিস করে আজ থেকে সে মায়ের সব দায়িত্ব পালন করবে। সোহার বুকের শূন্যতা যেন মিলিয়ে যায় মুহূর্তেই। দূর থেকে দুই মেয়েকে দেখে অশ্রু চোখে একটা মুচকি হাসি দেয় মান্নান মির্জা।
রাত 11:30 ছুঁই ছুঁই। সবাই খেয়ে যার যার রুমে চলে গেল। ছোঁয়া সোহার মাথায় বিলি কেটে দিচ্ছে। সোহাকে আজ সে নিজের কাছে রেখেছে। সোহা এমনিতে সানিয়ার সাথেই থাকে। হঠাৎ দরজায় কটকট শব্দ হলে ছোঁয়া গিয়ে দরজা খুলে দেখে শুভ্র দাঁড়িয়ে। আজ সারা দিন শুভ্রের দেখা পায়নি ছোঁয়া। হঠাৎ এভাবে দরজায় শুভ্রকে দেখে ছোঁয়া অবাকই হয়েছে বটে, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে ছোঁয়া বলল, সারাদিন কোথায় ছিলে শুভ্র ভাই? ভাই ডাকলে বলবো না কোথায় ছিলাম? আচ্ছা বলতে হবে না, কেন এসেছো বলো? তোর সাথে একটু সময় কাটাতাম, কিন্তু আজ নাকি সোহা তোর সাথে ঘুমাবে। চল বেলকনিতে যাই, একটু প্রাণ ভরে দেখে অশান্ত মনটাকে শান্তি করি। ছোঁয়া একটু লজ্জা পায়। শুভ্র মুচকি হেসে রুমে প্রবেশ করে ব্যালকনির দিকে যেতেই ছোঁয়া বলে, সোহা জেগে আছে, ওকে ঘুম পাড়িয়ে তারপর আসি। শুভ্র কিছু বলার আগেই সোহা বলে, আমি একা ঘুমাতে পারবো আপা, তুমি যাও শুভ্র ভাইয়ার সাথে, না হয় পরে দেখা যাবে আমার আগে তোমারই ঘুম পেয়ে যাবে। শুভ্র কুটকুট করে হেসে দিল। ছোঁয়া আরও বেশি লজ্জা পেল যেন। এবার শুভ্র ছোঁয়ার হাত ধরেই ব্যালকনিতে নিয়ে যায়। ওরা ব্যালকনিতে গেলে সোহা উঠে ধীর পায়ে বাহিরে চলে যায়। এই মধুবালা, কবে হবি তুই আমার? বুকটা যে শূন্য হয়ে আছে তোর শূন্যতায়। আমার হাতে কি কিছু আছে বলো? বড় আব্বু আর দাদি কিছুতেই রাজি হবে না এই বিয়ের জন্য। ধর তারা রাজি, তারপর তুই কি সাজবি আমার বধূ? মুচকি হাসির সাথে কিছুটা লজ্জা পেয়ে বলে ছোঁয়া। ঘড়ির কাঁটায় 11:55, 12টা বাজতে আর মাত্র 5 মিনিট। শুভ্র ছোঁয়াকে বলল, চল ছাদে যাব। এত রাতে? সমস্যা কি? আমি আছি তো আমার পাগলি মধুবালা। না আজকে না, ঘুম আসে আমার। জানি তো তুই ঘুম পাগলি, তাই তো এতক্ষণ গল্প করলাম, যাতে ঘুম চোখে বাসা বাঁধতে না পারে। হ্যাঁ চল তো। এটা বলেই শুভ্র ছোঁয়ার চোখ বেঁধে দেয় একটা সাদা রুমাল দিয়ে। ছোঁয়া অবাক হয় ভীষণ। শুভ্র ছোঁয়ার হাত ধরে খুব সাবধানে ছাদে নিয়ে যায় ওকে। ছাদে গিয়ে শুভ্র ছোঁয়াকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দেয়। পুরো ছাদ খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা ফুল ছোঁয়ার পছন্দের। ছোঁয়ার মনের মতো করে সাজানো হয়েছে আজ ছাদের প্রতিটি কোণা। হঠাৎ ছোঁয়ার কানে ভেসে আসলো ছাদের দরজা থেকে ছোঁয়ার কানে হালকা গরম হাওয়া লাগতেই সে কিঞ্চিত কেঁপে ওঠে। চোখ বন্ধ করে ছোঁয়া শুভ্রের অস্তিত্ব অনুভব করে। শুভ্র ছোঁয়ার কানে কানে ফিসফিসিয়ে বলে, শুভ জন্মদিন মধুবালা। সাথে সাথেই দরজা থেকে পুরো পরিবারের গলার স্বর ভেসে আসে, শুভ জন্মদিন ছোঁয়া। সবার আগে দাঁড়ানো বেলাল মির্জা আর আনসুমা খাতুন। এদের দুজনকে হাসি মুখে দেখে অনেকটা অবাক হয় ছোঁয়া। থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে ছোঁয়া। আনসুমা খাতুন এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ছোঁয়া আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে। বেলাল মির্জা ছোঁয়াকে জন্মদিনের উপহার হিসেবে ওনার ছেলের বউ হওয়ার প্রস্তাব রাখেন। আনসুমা খাতুন ইশারায় ছোঁয়াকে বলেন প্রস্তাব গ্রহণ করার জন্য। ছোঁয়া একবার মান্নান মির্জার দিকে তাকিয়ে অনুমতি চাইল ইশারায়। মান্নান মির্জা হ্যাঁ সূচক ইশারা করতেই ছোঁয়াও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। লজ্জায় মাথা নিচু করে রেখেছে ছোঁয়া, অথচ কয়েক মাস আগেও ভয়ে নিচু হয়ে থাকতো ছোঁয়ার মাথা। কিন্তু আজ ভিন্ন। ভাগ্য বড্ড বেশি জাদুকর। মুহূর্তেই মানুষের দিন বদলে দিতে ভাগ্য সক্ষম। সবাইকে নিয়েই হই হুল্লোড় করে কেক কাটা হলো। সবার আগে শুভ্র কেক খাওয়ালো ছোঁয়াকে, তারপর একে একে সবাই খাইয়েছে ছোঁয়াকে কেক। সবার শেষে জীবন মির্জা আর জায়দা বেগম আসলেন কেক খাওয়ার জন্য। ওনারা দুজন ছোঁয়ার সামনে আসতেই ছোঁয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে হেঁটে চলে যেতে নিলে তখনই শুভ্র এসে ছোঁয়ার হাত ধরে থামায় ওকে। দেখো ছোঁয়া, যা হয়েছে ভুলে যায় এবার। অনেক তো দিন কাটলো, একটু স্বাভাবিক কর নিজেকে এবার। এসবের মধ্যে তো চাচি আম্মুর কোনো দোষ নেই, তাহলে উনাকে কেন কষ্ট দিচ্ছিস তুই? তুই কি জানিস তুই উনার সতীনের মেয়ে জেনেও উনি তোকে কতটা ভালোবাসে? এখনও তোকে এখন আগের থেকেও বেশি মায়া করেন উনি। কবে বুঝবি তোর প্রতি উনার একটা আলাদা মায়া আছে, টান আছে, যা আমাদের কারোর প্রতি নেই। উনার সাথে তোর রক্তের সম্পর্ক না হলে উনি তোকে চোখে হারায়। কিন্তু শুভ্র ভাই, আমার যে ভীষণ লজ্জা লাগে ওনার চোখে চোখ রাখতে। দেখো পাগলি মেয়ের কাণ্ড, লজ্জার কি আছে? আজ থেকে চাচ্চি আম্মু নয়, মা বলে ডাকবে আমায়, বুঝেছো? মেজু ভাবি মারা যাওয়ার কয়েকদিন আগে আমায় বলেছিলেন ওনার যেমন অধিকার আছে তোমার উপর,
তেমন অধিকার আমারও আছে। কিন্তু তখন বুঝতে পারিনি উনি সত্যি সত্যিই আমার হাতে তোমাকে রেখে চলে যাবেন দূর অজানায়। ডাকবে তো আমায় মা বলে? ছোঁয়া জায়দা বেগমের কথা শুনে অশ্রু চোখে মান্নান মির্জার দিকে তাকায়। উপস্থিত পুরো পরিবার শব্দহীন অনুভূতিতে দাঁড়িয়ে দেখছে সব। ছোঁয়ার সেচু চাচা চাচি সব সময় চুপচাপ এবং দূরে থাকে সব রকম ঝামেলা থেকে, কিন্তু আজ তাদের চোখেও জল চিকচিক করছে। মান্নান মির্জা মাথা নাড়িয়ে অনুমতি দিতেই ছোঁয়া চাপটে জড়িয়ে ধরে জায়দা বেগমকে। মা মেয়ে দুজনই কাঁদছে, বোবা কান্না। পুরো পরিবারের চোখে জল টলমল করছে। লেলি সোহাকে জড়িয়ে ধরে অশ্রু চোখে হাসছে। ছোঁয়া একবার কাপা কণ্ঠে মা বলে ডাকে জায়দা বেগমকে। এতেই উনি যেন স্বর্গসুখ পেয়েছেন এমনভাবে খুশি হয়েছেন। হঠাৎ ছোঁয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, জীবন মির্জার সাথে স্বাভাবিক হতে যেন কেউ আমায় জোর না করে, নয়তো এবার এমনভাবে যাবো ঘর ছেড়ে কেউ আর খোঁজ পাবে না আমার। এই মানুষটার জন্য আমি আমার জন্মদাত্রী মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি। এই মানুষটার জন্য আমার গর্ভধারিণী মা আমাকে গর্ভে নিয়ে দীর্ঘ 9 মাস কষ্ট করেছে। কখনোই ক্ষমা করতে পারবো না আমি এই মানুষটাকে। যে পুরুষ স্ত্রীর সন্তানকে অস্বীকার করে, আমার নজরে সে কাপুরুষের চেয়েও যদি কোনো নিচু স্থান থাকে তাহলে সেই স্থানে উনি। মা প্লিজ, তুমি কখনো জোর করিও না আমায়, নয়তো তোমাকেও দূর করে দিতে বাধ্য হব নিজের থেকে। ছোঁয়ার কথা বলা শেষ হতে না হতেই জীবন মির্জা চলে গেলেন সেখান থেকে। জীবন মির্জার চোখে আজ জলের স্রোত। নিজের মেয়ের মুখে এসব শোনার চেয়ে মৃত্যু অনেক ভালো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে জীবন মির্জার। জীবন মির্জার জীবনে যে আরও একটি কঠিন সত্যি লুকিয়ে আছে, এটা যে সবার অজানা। শুধুমাত্র ছোঁয়ার জন্য যে অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, সেটা যে আজও সবার থেকে লুকিয়ে রেখেছেন। ছোঁয়া কি জানতে পারবে এই নির্মম সত্যিটা? পারবে কি জীবন মির্জাকে ক্ষমা করে একবার বাবা বলে ডাকতে? জীবন মির্জার যে খুব ইচ্ছে করে একবার ছোঁয়ার মুখে